শুভ সন্ধ্যা সকলকে। আজকের ডিসেম্বর মাসের ফুল মুন লেকচার, মেজারিং ডিস্টেন্স ইন দ্য কসমস। অ্যাকচুয়ালি আমরা এই যে ইউনিভার্সের বিভিন্ন অবজেক্ট বা যাই হোক, যে কোনো একটা স্টারই হোক বা গ্যালাক্সি হোক বা নেবুলা হোক, প্রত্যেকের ডিস্টেন্স আমরা অবাক হয়ে শুনে যে কোনোটা নাকি 25 লক্ষ আলোকবর্ষ দূরে, সূর্য আমাদের থেকে নাকি 8.2 আলোক মিনিট দূরে, এরকম বিভিন্ন দূরত্ব আমরা শুনে এসছি বা জেনে এসছি, পড়ে এসছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ডিস্টেন্সগুলো মাপা হলো কিভাবে, কি করে আমরা জানলাম যেগুলো সত্যি এতটা দূরত্বে আছে? অর্থাৎ হাউ ডু উই নো, এটা যদি একটা কোয়েশ্চেন হয় তাহলে তার উত্তরটাও থাকা উচিত। তাহলে সেই উত্তরটাই আজকে একটু খোঁজার পালা আমাদের, এবং তারই উত্তর আজকে দেবে স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের মেম্বার অনিকেত ভট্টাচার্য। আজকে তার টপিক মেজারিং ডিস্টেন্স ইন দ্য কসমস। আমাদের আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য ক্ষমা প্রার্থী যারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। তাহলে দেরি না করে আমরা সোজা অনিকেতের কাছে চলে যাই এবং তাকে অনুরোধ করছি তার লেকচার শুরু করার জন্য। ধন্যবাদ। প্রথমেই আমিও একটু ক্ষমা চাই নিই দেরি করার জন্য। আমি আমার বাড়ি থেকে অ্যাসোসিয়েশনের ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে একটু ভুল করে ফেলেছি। তো এরকম জিনিস মহাকাশেও হয়। এই যে দিবঙ্কর দা বললেন যে এই অবজেক্টের এত ডিস্টেন্স, সেগুলো আমরা কি করে মাপি, তো সেটা নিয়ে আজকে আমাদের টপিক। তো এটা কাউকে বলতে হবে না, এটা আমরা সবাই জানি যে মহাকাশ বিশাল বড়, মানে এতই বড় আমাদের কল্পনার বাইরে। আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কল্পনা করতে গিয়ে আমাদের খুব সমস্যা হতে হয়। সেক্ষেত্রে আমরা অন্য জিনিসপত্র যেগুলো দেখছি, গ্যালাক্সি বা নেবুলা যাই বলি না কেন, সেগুলো আরো অনেক দূরে, এবং তুলনায় আমরা যথেষ্টই পুঁচকি বলা যায়। কিছু মানে স্টেজটা সেট করার জন্য কিছু ডিস্টেন্স যদি আমি বলি, আমাদের সব থেকে কাছের তারা সূর্য, তার দূরত্ব হচ্ছে 147.28 মিলিয়ন কিলোমিটার, মানে অলমোস্ট 15 কোটি কিলোমিটার। বিশাল বড় একটা ডিস্টেন্স, মানে আমাদের 1 কিলোমিটারই আমাদের কাছে অনেক, সেক্ষেত্রে 15 কোটি। যদি সূর্য ছেড়ে আমাদের পরের অবজেক্টটা, মানে একটা খুব চেনা তারার কাছে যাই, যেটা হচ্ছে সিরিয়াস, তার দূরত্ব আমরা কিলোমিটারে মাপতে গেলে খুব সমস্যা হবে। তার দূরত্ব আমরা মাপছি লাইট ইয়ারে, যে 8.6 লাইট ইয়ার, যেটা কিনা অলমোস্ট একটা বিশাল বড় সংখ্যা। তারপরে মিলিয়ন কিলোমিটার, মানে এটা হচ্ছে আমার কত 8 কোটি, তারপরে আবার একটা মিলিয়ন, এত দূরে। যদি আমি সিরিয়াস ছেড়ে আমাদের কাছের সব থেকে কাছে গ্যালাক্সির কাছে যাই, যেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, তার দূরত্ব 2.53 মিলিয়ন লাইট ইয়ার, যেটাকে কিলোমিটার প্রকাশ করতে যাওয়াটা বড়ই ভয়ানক একটা কাজ, যে জন্য আমি করিও নি এখানে, বা লাখ লাখ কোটি কোটি কিলোমিটার দূরে। যদি আমি আরো দূরে যাই, আমাদের আজ অব্দি খোঁজ পাওয়া সব থেকে দূরের যে অবজেক্ট, সেটা হচ্ছে HD1 গ্যালাক্সি, সেটা 13.5 বিলিয়ন লাইট ইয়ার যাবে, মানে আমাদের কল্পনারও অতীত, প্রায় 130 কোটি লাইট ইয়ার দূরে। আমার 1 লাইট ইয়ার মানেই অলমোস্ট 10⁻13 কিলোমিটার, সেক্ষেত্রে 13.5 বিলিয়ন লাইট ইয়ার, মানে ভাবা যায় না। ঠিক আছে, এগুলো না হয় শুনতে খুবই ভালো লাগে, এই এত দূরে আছে অবজেক্ট, গুলো কাউকে মানে কারোর মাইন্ড ব্লো করার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি করে দূরত্বগুলো জানছি? আমরা তো এখানে যাওয়া তো দূরের কথা, আমরা তো এখানে কোনো স্পেসশিপও পাঠাইনি এত দূরে। আজ অব্দি আমাদের সোলার সিস্টেম ছাড়তে গিয়ে বছরের পর বছর লেগে গেছে, কয়েক দশক। তাহলে আমরা এই ডিস্টেন্স গুলো জানছি কি করে? সেটাই আমাদের আজকের টপিক, যে কি করে আমরা মহাকাশে দূরত্ব মাপছি, কি মেথড ইউজ করে। অবশ্যই যে কোনো সাইন্টিফিক জিনিসের মতো এটা যথেষ্ট কমপ্লেক্স একটা টপিক। আমি খুব সিম্পলিফাইড কয়েকটা স্টেপের কথা বলবো, যেগুলো বোঝা সহজ। কিন্তু শুরু করার আগে আমাদের কিছু ডিটেলস জানতে হবে, যেগুলো ইউজ করে আমরা দূরত্ব মাপতে পারি। প্রথম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জানার, যেটা হচ্ছে ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউড আমি কাকে বলবো? খুব সহজ কথায়, আমরা আকাশে যদি দিকে তাকাই, তাহলে দেখবো সবকটা অবজেক্টের ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য সেম নয়। কিছু অবজেক্ট যেমন সিরিয়াস তারা বা ভেগা তারা, এরা খুব ব্রাইট, দেখলেই বোঝা যায়। আবার তার পাশেই হয়তো একটা তারা আছে খুব আবছা। তো এই যে ব্রাইটনেসের পার্থক্য, এটা আমরা কি করে মাপবো? বিজ্ঞানীরা সবসময় নাম্বারকে খুব প্রেফার করে। তো খুব ভালো হয় যদি আমি এই ব্রাইটনেসটাকে নাম্বার দিয়ে মাপতে পারি। তো সেই কাজটাই করছে আমার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বেসিক্যালি আর কিছুই না,
জাস্ট ব্রাইটনেসকে আমি একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে এত নাম্বার মানে এত ব্রাইট, এত নাম্বার মানে এতটা ফেন্ট। তো ম্যাগনিচিউড আমাদের দু ধরনের হয়। প্রথমে আমি বলি যেটার কথা, সেটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিচিউড। অ্যাপারেন্ট ম্যাগনিচিউড জিনিসটা কি না, এটা আমরা মানুষ জন্ম থেকেই দেখে আসছে, মানে মানুষ যবে এসছে তবে থেকেই দেখে আসছে যে, যেটা আমি বললাম, কিছু তারা খুব ব্রাইট, কিছু তারা আবার খুব ফেন্ট। এদেরকে সংখ্যা দিয়ে মাপা। তো প্রাচীনকালে মানুষরা, বিশেষ করে মানে গ্রিক অ্যাস্ট্রোনমাররা, মোটামুটি ধরুন এই যেখানে লেখা আছে 190 থেকে 120 খ্রিস্টপূর্বাব্দ, তারা বললেন যে আমি তারাদের যে ব্রাইটনেস এদেরকে 1 থেকে 6 এরকম নাম্বার দিয়ে লিখবো। 1 মানে হচ্ছে সব থেকে ব্রাইট, এখানে লেখা আছে, এটা খুব বড় একটা গোল্লা দিয়ে বোঝানো হয়েছে। তো ম্যাগনিচিউড 1 তারা হচ্ছে সব থেকে ব্রাইট তারা যেগুলো আকাশে, আর ম্যাগনিচিউড 6 হচ্ছে সব থেকে ফেন্ট তারা, সব থেকে মানে আবছা তারা। আর এর মাঝে যারা আছে তাদেরকে 2, 3, 4, 5 এরকম নাম্বার দিয়ে ওনারা লিখলেন। তো এই হিসাব করে দেখা যায় যে প্রত্যেকটা ম্যাগনিচিউড হচ্ছে অ্যাকচুয়ালি 2.5 গুণ আবছা, অর্থাৎ 1 থেকে 2 আমি যদি যাব, আমার তারাটা 2.5 গুণ আবছা হবে। একটা 1 ম্যাগনিচিউডের তারা যতটা আবছা, যতটা ব্রাইট, 2 ম্যাগনিচিউডের তারা তার 2.5 গুণ কম ব্রাইট। তেমনি 3 ম্যাগনিচিউড তারা আবার তার 2.5 গুণ কম ব্রাইট। ফলে ম্যাগনিচিউড 6 হচ্ছে অলমোস্ট 100 গুণ কম ব্রাইট। এটা মানে গ্রিক অ্যাস্ট্রোনমাররা বানিয়েছিলেন। কিন্তু পরে আমাদের, যখন আমরা আরো নতুন মানে আরো ভালো টেলিস্কোপ আবিষ্কার করলাম, আরো নতুন যন্ত্রপাতি আবিষ্কার করলাম, তখন দেখা গেল যে 1 থেকে 6 এর বাইরেও আরো তারা থাকতে পারে। যেমন 5 আর 6 এর মাঝখানে আরো কিছু তারা থাকতে পারে। প্রথম যখন গ্রিকরা আবিষ্কার করেছিলেন তখন ওনাদের এত সফিস্টিকেটেড যন্ত্র ছিল না, ওনারা অবশ্যই চোখে দেখে বের করতেন এগুলো। তো চোখে দেখে একটা 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স হয়তো নাই বোঝা যেতে পারে, কিন্তু আমরা যখন আরো ছবি তোলার ব্যবস্থা আবিষ্কার করলাম, আরো নতুন যন্ত্র আবিষ্কার করলাম, তখন দেখলাম যে এই 6টার বাদেও আরো অনেক তারা হতে পারে। যেমন 5 আর 6 এর মাঝে হয়তো এটা কেউ হতে পারে 5.3, 3 আর 4 এর মাঝখানে কেউ 3.5 এরকম থাকতেই পারে, 1-এর থেকে কমও হতে পারে। কারণ প্রচুর ব্রাইট তারা আছে যাদের ম্যাগনিচিউড হচ্ছে বা অ্যাপারেন্ট ম্যাগনিচিউড হচ্ছে 1-এর থেকে ছোট, তারা খুবই ব্রাইট। আবার তেমনি 6-এর থেকেও কম ব্রাইট আরো তারা থাকতে পারে, 7, 8, 9, 10, 11, 12, অনেক 15, 16। আমরা যত নতুন যন্ত্র আবিষ্কার করছি, যত আরো ভালো পাওয়ারফুল ক্যামেরা আবিষ্কার করছি, তত আমরা আরো কম মানে তত আমরা আরো ফেন্ট তারাগুলোকে বের করতে পারছি। তো অ্যাপারেন্ট ম্যাগনিচিউড যেগুলো, ওটাকে আমরা সবসময় ছোট হাতের এম দিয়ে লিখবো। পরে আমরা যখন এই কয়েকটা ফর্মুলা দেখবো তখন আমরা এখানে সেটা ইউজ করব। তাহলে অ্যাপারেন্ট ম্যাগনিচিউড সোজা কথায় বলতে গেলে, আমি যদি আকাশের দিকে তাকাই, তারাগুলো যে ব্রাইটনেস দেখবো, সেটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিচিউড। মনে রাখতে হবে 1 মানে সব থেকে ব্রাইট, 6 মানে সব থেকে কম। মানে যত ম্যাগনিচিউডটা বাড়ছে তত, মানে সংখ্যাটা যত বাড়ছে তত অবজেক্টটা ব্রাইটনেস কমছে, উল্টো ব্যাপার। তো কিছু কয়েকটা ফেমাস তারাদের একটা এক্সাম্পল দেখে নেওয়া যায় অ্যাপারেন্ট ম্যাগনিচিউড কিরকম হয়। এখানে আমি কয়েকটা খুব চেনা তারা দিয়েছি, হয়তো লাস্টেরটা চেনা নয়। সূর্য আমাদের খুব চেনা, এটার ম্যাগনিচিউড হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিচিউড -26.74। স্বাভাবিক, খুবই ব্রাইট, এতই ব্রাইট যে ম্যাগনিচিউড নেগেটিভে। তেমনি সিরিয়াস তারা, বা যেটাকে বাংলায় লুপথক বলে, তার ব্রাইটনেস -1.46। এও খুবই ব্রাইট, এতই ব্রাইট যে এটার ব্রাইটনেস মাইনাস। ভেগা হচ্ছে লাইরা কনস্টেলেশনে, এর ব্রাইটনেস 0.03, অলমোস্ট জিরোর কাছে। ডেনেবের ব্রাইটনেস হচ্ছে 1.25। তাহলে যত আমি দেখছি ব্রাইটনেস নাম্বারটা যত বাড়ছে, তার মানে এদের ব্রাইটনেস তত কমছে। অর্থাৎ সূর্য এখানে সব থেকে ব্রাইট, সিরিয়াস আর একটু কম ব্রাইট, ভেগা একটু কম ব্রাইট, ডেনেবা একটু কম ব্রাইট। লাস্টে B324 তারা, এটা হচ্ছে, এটা আমাদের গ্যালাক্সির নয়, এটা ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি একটা তারা, তার ব্রাইটনেস 14.859। এটা খালি চোখে তো দেখা যাবেই না, এটা দেখতে অনেক ভালো পাওয়ারফুল ক্যামেরা লাগবে। এই জন্য মানে আমাদের গ্রিক অ্যাস্ট্রোনমার এটাগুলো খুঁজে পাইনি, তারা 6-এর বেশি দেখতে পাননি, কিন্তু আমরা দেখতে পাই, আমরা এর জন্য 14 তারাটাকেও দেখতে পেয়েছি। তাহলে এ খুবই ফেন্ট তারা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অ্যাপারেন্ট ম্যাগনিচিউড নামের মধ্যেই লুকিয়ে আছে যে এটা অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট ম্যাগনিচিউড জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যে। মিথ্যে ঠিক বলা যায় না, মানে এটা হচ্ছে ইলিউশন বলা যেতে পারে। তার কারণ কি? কারণ হচ্ছে তারারা এক একজন এক রকম ডিস্টেন্সে রয়েছে। একটা খুব ব্রাইট তারা, সে অনেক দূরে রয়েছে, আর একটা ফেন্ট তারা, সে আমাদের অনেক কাছে রয়েছে। তো অবশ্যই আমি ফেন্ট তারাটাকে বেশি উজ্জ্বল দেখবো, কারণ সে আমাদের কাছে রয়েছে। অর্থাৎ ফেন্ট তারাটার অ্যাপারেন্ট ম্যাগনিচিউড কিন্তু বেশি হবে। ফলে
তারাগুলো আমি যে তারাকে ব্রাইট দেখছি সে যে অ্যাকচুয়ালি ব্রাইট তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেটা ডিপেন্ড করছে যে জিনিসটার উপর, সেটাকে আমি বলছি অ্যাবসলিউট ম্যাগনিটিউড। অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে তারাটার সত্যিকারের ব্রাইটনেসের মেজারমেন্ট, তারাটা অ্যাকচুয়ালি কতটা ব্রাইট। তো এটা কি করা হয়, এটা আমরা খুব আন্দাজ করেই বুঝতে পারি যে যদি দুটো সেম তারা, যদি দুটো আলাদা ডিস্টেন্সে থাকে, তাহলে আমি দেখবো যে তাদের অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটা আলাদা, কারণ লাইট যত দূর থেকে আসবে তত লাইটের ব্রাইটনেসটা কমে যাবে। তো অ্যাবসলিউট ম্যাগনিটিউডের সংজ্ঞাটা কি, না আমি যদি একটা তারাকে 10 পারসেক দূরে রেখে দিই, তো পারসেক জিনিসটা কি, পারসেক জিনিসটা আমরা একটু পরে দেখবো। তো পারসেক মানে ধরতে পারি 1 পারসেক হচ্ছে 3.26 লাইট ইয়ার, আপাতত আমি এটা ধরে রাখছি। তো 10 পারসেক মানে অ্যাপারেন্টলি রাফলি 30 লাইট ইয়ার মতো। তো একটা তারা যদি 30 লাইট ইয়ার দূরে থাকে, তাহলে তার যে অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটা আমি আকাশে তাকিয়ে দেখতে পাবো, তাকে আমি বলছি ওর অ্যাবসলিউট ম্যাগনিটিউড, এবং এটাকে আমি লিখছি ক্যাপিটাল এম ইউজ করে। তো এই আমার অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের অ্যাবসলিউট ম্যাগনিটিউডের রিলেশন রয়েছে, আমি নিচে লিখেছি যে ক্যাপিটাল এম ইকুয়ালস স্মল এম মাইনাস 5 টাইমস লগ অফ ডিস্টেন্স প্লাস 5। তো ডিস্টেন্সটা আমি এখানে পারসেকে মাপছি। তো আমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না, অঙ্কে আমরা সবাই ভয় পাই, কিন্তু মনে রাখতে হবে এটুকুনি যে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, অ্যাবসলিউট ম্যাগনিটিউড আর ডিস্টেন্স, এই তিনজনের মধ্যে একটা রিলেশন আছে। অর্থাৎ আমি যদি একটা তারার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড জানি, যেটা জানা খুব সোজা, আকাশের দিকে তাকালেই হলো, চোখে না দেখতে পেলেও আমি ছবি তুলে বা কোনো ভাবে মেজার করতে পারবো অ্যাপারেন্ট ম্যাগনিটিউড কত। এবং যদি আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানি তারাটার, তাহলে আমি ডিস্টেন্স আরামসে বের করে ফেলতে পারবো। এবং এই ট্রিকটাই আমরা সব জায়গায় ইউজ করবো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই। যদি কোনোভাবে আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানতে পেরেছি একটা তারার, আমি জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই ডিস্টেন্স পেয়ে যাব, কারণ অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটা নির্ভর করছে ডিস্টেন্সের উপর। যে তারা যত দূরে তার অ্যাপারেন্ট ম্যাগনিটিউডও তত কম, যদিও মানে তার ইভেন ইফ তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড যদি বেশিও হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি ভেগা তারাটার, একটু আগে দেখলাম এর অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে 0.03 আর এর ডিস্টেন্স হচ্ছে 7.69 পারসেক, এটা আমরা মেপে রেখেছি। তাহলে আমি যদি ফর্মুলায় বসিয়ে দিই, আমি দেখবো অ্যাবসলিউট ম্যাগনিটিউড আসছে 0.6। তো আপাতত যেটা বললাম, আপাতত ধরে নিচ্ছি 1 পারসেক হচ্ছে 3.26 লাইট ইয়ার্স। একটু পরে আমরা এটা একটা সংজ্ঞা দেখবো যে অ্যাকচুয়ালি পারসেকটা কত। তো মহাকাশে যখনই কোনো ডিস্টেন্স মাপা হয় জেনারেলি লাইট ইয়ারও ছোট পড়ে যায়, কারণ যেটা বললাম মহাকাশ বিশাল বড়, ফলে এবং লাইট ইয়ার নিজে এত বড় একটা কোয়ান্টিটি, কিন্তু সেও ছোট পড়ে যায়। ফলে মহাকাশে জেনারেলি আমরা ডিস্টেন্স মাপি পারসেক কোয়ান্টিটিটা ইউজ করি। তাহলে 1 পারসেক হচ্ছে 3.26 লাইট ইয়ার্স। পরের পার্টে যাওয়ার আগে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, যেটা হচ্ছে কালার। তো লোকে বলবে কালার কি, আবার কালার তো আমরা সবাই জানি। তো অবশ্যই সায়েন্টিস্টদের কাছে কালারের ডেফিনিশন আলাদা। এখানে আমরা যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল কালার। এই জিনিসটা কি, খুব সহজে বলতে গেলে যে আমরা এখন অব্দি যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো সবই হচ্ছে তারাটা ভিজিবল লাইটে কিরকম বিহেভ করবে। কিন্তু একটা অবজেক্ট, সে মানে একটা তারা, সে বিভিন্ন ওয়েভলেন্থে লাইট এমিট করে, আলাদা আলাদা ওয়েভলেন্থে। ফলে আমি যদি আলাদা আলাদা ওয়েভলেন্থে তারাটাকে দেখি, আমি তার ব্রাইটনেসটা আলাদা আলাদা দেখতে পাবো। তো আমরা এতক্ষণ অবধি যেটা কথা বলি সেটাকে বলা হয় ভি ব্যান্ড বা ভিজুয়াল বা ভিজিবল লাইট। এটা হচ্ছে রাফলি 500 থেকে 600 ন্যানোমিটার এরিয়াটায়। তো মানে আমরা খালি চোখে যেরকম দেখছি ওই রিজিয়নটায় তারার যে ব্রাইটনেস, সেটাকে আমরা এতক্ষণ অবধি সেটা নিয়ে ডিসকাস করেছি। কিন্তু জেনারেলি আমাদের অ্যাস্ট্রোনমাররা আমরা কি করি না, বিভিন্ন ওয়েভলেন্থে তারার ছবি নিই বা মেজারমেন্ট করি তারাটার ব্রাইটনেস। কোনো তারা যদি একটুখানি ব্লু কালারের, সে অবশ্যই ব্লু লাইট বেশি বের করবে। যে তারার কালার হয়তো একটু রেড, সে অবশ্যই রেড লাইট বেশি এমিট করবে। ফলে আমি যদি একটা ব্লু স্টার আর একটা রেড স্টার, এদেরকে যদি আমি রেড ওয়েভলেন্থে দেখি, তাহলে আমি দেখবো রেড তারাটা বেশি ব্রাইট, অর্থাৎ রেড তারাটার অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটা বেশি হয়ে যাবে রেড লাইটে দেখলে। মানে মনে করুন আমি একটা চোখে যদি একটা লাল রঙের সানগ্লাস লাগিয়ে দেখি, তাহলে সব জিনিসকে লাল লাল দেখবো। যে জিনিসটা বেশি লাল তাকে আমি সানগ্লাসের মধ্যে দিয়ে দেখতে পাবো, বাট অন্য কালার গুলো কিন্তু দেখা যাবে না, কালো হয়ে যাবে। এটাও সেই ব্যাপার। যদি আমি রেড ফিল্টার দিয়ে দেখি একটা তারাকে, তাহলে যে তারা যত বেশি রেড, সে তত বেশি ব্রাইট দেখাবে, কারণ ওই ফিল্টারটা আমার রেড লাইট বাদে বাকি লাইটগুলোকে ব্লক করে দেবে। তো এইখানে আমি কতগুলো ছবি দিয়েছি। এই বিভিন্ন ওয়েভলেন্থের ফিল্টার ইউজ করি আমরা,
অ্যাস্ট্রোনমি নিতে গেলে ইউ হচ্ছে আমার আল্ট্রাভায়োলেট, বি হচ্ছে ব্লু, এই ভি হচ্ছে ভিজিবল লাইট, এটা জেনারেলি গ্রিনের দিকে হয়, আর হচ্ছে রেড, আর আই হচ্ছে নিয়ার ইনফ্রারেড। তো এই বিভিন্ন ফিল্টারে আমি যদি ছবি তুলে তাদের ব্রাইটনেস গুলো মেজার করি, করে সেই ডিফারেন্সটা নিই, সেটাকে আমি বলবো এই তারাটার অ্যাস্ট্রোনমিক্যাল কালার। ধরুন আমি বি ওয়েভলেন্থে একটা ছবি তুললাম, বি ব্যান্ডে, বি ফিল্টার মানে ব্লু ফিল্টার ইউজ করে, সেখানে তারাটার একরকম ব্রাইটনেস পেলাম, আর রেড ফিল্টার ইউজ করে একটা ছবি তুলে তার একরকম ব্রাইটনেস পেলাম বা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। করে আমি যদি বি থেকে রেড ভ্যালুটাকে বাদ দিই, মাইনাস করি, তাহলে আমি যেটা পাবো ওটাকে বলবো অ্যাস্ট্রোনমিক্যাল কালার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ভেগাকে আমি যদি ব্লু ফিল্টারের ছবি তুলি, তাহলে আমি দেখবো ওর অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে 0.03। আর যদি আমি রেড ফিল্টারের ছবি তুলি, আমি দেখবো ওটা হচ্ছে 0.07। তাহলে আমি যদি বি থেকে আর বাদ দিই, 0.03 থেকে 0.07, আমি দেখতে পাবো এর অ্যাপারেন্ট মানে কালার ইন্ডেক্স হচ্ছে 0.04। তো এই ব্যাপারটা আমরা কাজে লাগাবো পরে। মোট কথা মাথায় রাখতে হবে যে আলাদা আলাদা ওয়েভলেন্থে আলাদা আলাদা কালার দেখা যায়, মানে আলাদা আলাদা ব্রাইটনেস হতে পারে। তো আমরা ডিস্টেন্স বের করার সময় জেনারেলি ভিজিবল লাইট দিয়ে কাজ করি। ফলে আমি যখন লিখবো এখানে আমি এটা লিখেছি যে স্মল এম ছিল আমার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, ওটাকে আমি লিখবো স্মল এম ভি, তার মানে ভিজিবল লাইটে আমার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা ক্যাপিটাল এম ভি, এটাকে আমি মানে ভিজিবল লাইটে মানে এটা অ্যাবসলিউট ম্যাগনিটিউড। মাথায় রাখতে হবে আমি যখন এই দুটো জিনিস নিয়ে কাজ করবো, অ্যাপারেন্ট আর অ্যাবসলিউট ম্যাগনিটিউড সেম ওয়েভলেন্থে যেন হয়। মানে আমি অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ক্যালকুলেট করলাম ব্লু ফিল্টারে, আর অ্যাবসলিউটটা আমি জানি রেড ফিল্টারে, তাহলে কিন্তু হবে না, আমাকে দুটোকে সেম ফিল্টার নিয়ে কাজ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আর দুটো ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এক্সটিংশন আর রেডেনিং। তো মজার কথা হচ্ছে এই আমি যে কালার দেখছি, সেই কালারটাও কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারাটা যেখানে আছে আর আমি যেখানে আছি, এর মাঝখানে অনেক জিনিসপত্র রয়েছে, যেটাকে বলা হয় ইন্টারস্টেলার মিডিয়াম, যেটা মেনলি গ্যাস আর ডাস্ট রয়েছে। ফলে একটা তারা থেকে যখন লাইট আসছে, তখন সেটা ওই গ্যাস আর ডাস্টে কিছুটা অ্যাবজর্ব হচ্ছে, কিছুটা ছড়িয়ে পড়ছে। ফলে তার এফেক্টটা হচ্ছে এটাই যে তারাটা অ্যাকচুয়ালি যতটা ব্রাইট হওয়ার কথা ততটা ব্রাইট নয়। অর্থাৎ একটা তারার অ্যাবসলিউট ম্যাগনিটিউড সামথিং আর তার ডিস্টেন্স সামথিং, সেই হিসাব মতো তারাটা আমার চোখে যতটা ব্রাইট লাগার কথা রাতের আকাশে, তার থেকে কম ব্রাইট লাগে, কারণ কিছুটা লাইট আমার ওই মাঝখানের গ্যাস ডাস্ট এগুলোতে অ্যাবজর্ব বা স্ক্যাটার হয়ে বেরিয়ে গেছে। এই ঘটনাটাকে বলে এক্সটিংশন। ফলে আমি যে ইকুয়েশনটা লিখেছিলাম প্রথমে, যে অ্যাবসলিউট ম্যাগনিটিউড আর অ্যাপারেন্ট ম্যাগনিটিউডকে ইউজ করে আর ডিস্টেন্স ইউজ করে, তার সাথে আমাকে একটা টার্ম অ্যাড করতে হবে, যেটা হচ্ছে এটা হচ্ছে এক্সটিংশন। এই এক্সটিংশনটা ডিপেন্ড করছে আমার ভেতরে কতটা মানে ওই রাস্তার মাঝখানে কতটা গ্যাস বা ডাস্ট রয়েছে তার উপর। এই যে আমার আজকে আসতে দেরি হলো এখানে, তার কারণ রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। তো এটাও ওই ট্রাফিক জ্যামের মতো, যে তারটা যদি এমন জায়গায় আছে যেখানে মাঝখানে প্রচুর গ্যাস আর ডাস্ট রয়েছে, তার লাইটটা অনেকটা বেরিয়ে যাবে। ফলে তাকে আমি অনেকটা ফেন্ট দেখবো, যতটা হওয়ার কথা ফেন্ট তার থেকে বেশি ফেন্ট। এক্সটিংশনটা মাথায় রেখে এক্সটিংশনটার হিসাবে রাখতে হবে -a। এবং যে মানে মন দিয়ে শুনছে সে প্রশ্নটা করবে এক্ষুনি যে আচ্ছা আলাদা আলাদা ফিল্টারে যে মানে আলাদা আলাদা ওয়েভলেন্থে যে আলাদা আলাদা ব্রাইটনেস হয়, তার মানে কি আলাদা আলাদা ওয়েভলেন্থেও এক্সটিংশনটা আলাদা আলাদা হবে? তার অ্যান্সার হচ্ছে ইয়েস। আমরা এটা জানি যে আমাদের আকাশে কেন রাতের আকাশ মানে দিনের আকাশে কেন নীল রং দেখায়, তার কারণ সূর্যের আলো যখন এই পৃথিবীর অ্যাটমসফিয়ারে গ্যাস বা ডাস্টে পড়ে ছড়িয়ে যায় চারদিকে, কিন্তু নীল আলোটা একটু বেশি ছড়িয়ে যায়, নীল আলো স্ক্যাটার করার মানে টেন্ডেন্সি বেশি। ফলে জন্য নীল আলোটা ছড়িয়ে যায়, গিয়ে আমি আকাশটাকে নীল দেখি। তো এক্স্যাক্ট সেম জিনিস এখানেও হয়, এবং রেড আলোর স্ক্যাটারিং এর টেন্ডেন্সি সব থেকে কম, যে কারণে আমাদের রেড আলোটা ট্রাফিক লাইটে ইউজ করা হয়, যাতে অনেক দূর থেকে দেখা যায়, কারণ রেড আলো সহজে ছড়িয়ে পড়ে না। তো একদম সেম জিনিস আমার মহাকাশেও হয়, লাল আলো কম স্ক্যাটারিং হয়, ব্লু লাইট তুলনায় অনেক বেশি স্ক্যাটারিং হয়, বা এক্ষেত্রে আমি বলতে পারি এক্সটিংশন। ফলে তারাটার ব্লু ফিল্টারের ব্রাইটনেসটা অনেকটা বেশি কমে যায়। আমি যদি আলাদা আলাদা ফিল্টারের এক্সটিংশন মাপি, তাহলে আমি দেখবো যে এই ব্লু ফিল্টারের এক্সটিংশনটা সব থেকে বেশি, রেড ফিল্টারের এক্সটিংশন সব থেকে কম। তার মানে হচ্ছে তারাটা থেকে অনেক ব্লু লাইটটা অনেকটা সরে যায়, ফলে তারাটা অ্যাকচুয়ালি লালচে হয়ে যায়, মানে যতটা লাল হওয়ার কথা তার থেকে বেশি লালচে হয়ে যায়।
এটাকে আমরা বলছি ইন্টারস্টেলার রেডেনিং। ইন্টারস্টেলার রেডেনিং মানে ব্যাপারটা রেড হয়ে যাচ্ছে আর কি, তারাটা যতটা রেড হওয়ার কথা তার থেকে একটু বেশি রেড হয়ে যাচ্ছে, কারণ ব্লু লাইটটা বেশি ছড়িয়ে পড়ছে তার দিকে, লাল আলোটা তুলনায় সোজা চলে আসছে। তার মানে মাথায় রাখতে হবে আমাকে এক্সটিনশনটাও আমাকে সেম ফিল্টারে মাপতে হবে। আমি যে ফিল্টারে আমি অ্যাপারেন্ট ম্যাগনিটিউড জানি, যে ফিল্টারে আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানি, সেই সেম ফিল্টারে আমাকে এক্সটিনশনটাও মাপতে হবে। এবং এই তিনটে জিনিস জানলে আমি ডিস্টেন্স বের করে ফেলতে পারবো। অ্যাপারেন্ট ম্যাগনিটিউড বের করা খুব সোজা, এটা আকাশের দিকে তাকিয়ে বের করে দেওয়া যায় যে একটা মানে আমাদের জানা তারাগুলোর তুলনায় এটা কতটা ব্রাইট বা কতটা ফেন্ট। অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা জানার আমি কতগুলো ট্রিক দেখবো, সেটাই আজকের মেন টপিক। আর এক্সটিংশনটা মেজার করার অন্য উপায় আছে। তো এই তিনটে আমি যেই জেনে যাবো, আমি ফর্মুলায় বসিয়ে দিলেই ছপ করে ডিস্টেন্স বেরিয়ে যাবে। তো এবার আমি আসল টপিকের ব্যাপারটা, যে কি করে ডিস্টেন্সটা মাপছি। উত্তর হচ্ছে একটা মই ইউজ করে। কি মই এটা? এই মইটার নাম হচ্ছে কসমিক ডিস্টেন্স ল্যাডার। কেন এটাকে মই বলা হচ্ছে? এটা খুব সাধারণভাবে ভাবলেই বোঝা যাবে। ধরুন আমাকে বলা হলো, ছোটবেলায় আমি যখন অঙ্ক পরীক্ষা দিতে যেতাম, কোশ্চেনে জ্যামিতি কোশ্চেনে বলা আছে একটা 5 সেন্টিমিটার সরলরেখা আঁকো, তখন আমি জ্যামিতি বক্স থেকে আমার রুলারটা বের করে 5 সেন্টিমিটার ড্র করতাম। এবার আমাকে বলা হলো আমার এই ঘরটা আছে, ঘরের দৈর্ঘ্যটা মাপতে। আমি নিশ্চয়ই সেম রুলার ইউজ করব না, খুবই ছোট রুলারটা, অনেকদিন লেগে যাবে আমার মাপতে। আমি তখন হয়তো একটা ফিতে ইউজ করবো, মেজারিং ফিতে। এবার আমাকে বলা হলো কলকাতা থেকে দার্জিলিং এর দূরত্ব মাপতে, সেক্ষেত্রে আমি নিশ্চয়ই আর ওই ফিতে ইউজ করবো না, তখন আমাকে অন্য যন্ত্রপাতি ইউজ করতে হবে। তাহলে যখন আমার ডিস্টেন্সটা বাড়ছে তত আমাকে নতুন নতুন মেথড ইউজ করতে হচ্ছে, কারণ এর আগের মেথডগুলো অত দূর অবধি কাজ করে না। তো এইখানেও ঠিক সেম জিনিস, মহাকাশের ডিস্টেন্সগুলো যত ডিস্টেন্স বাড়ছে তত আমাকে নতুন নতুন মেথড ইউজ করতে হচ্ছে, কারণ এর আগের মেথডগুলো আর কাজ করবে না। এগুলোকে যদি আমি পরপর উপর বসাই, ওটা এখন একটা সিঁড়ির মতো দেখতে লাগে। তো সিঁড়ির প্রত্যেকটা ধাপ রয়েছে, প্রত্যেকটা ধাপ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কার্যকর, এবং দুটো ধাপের মধ্যে একটু ওভারল্যাপ রাখা হয়েছে, যাতে আমরা একটা ধাপকে ইউজ করে একটা ধাপকে ক্যালিব্রেট করতে পারি। তার মানে কি না, একটা ধাপকে ইউজ করতে গেলে আমার কিছু কোয়ান্টিটি জানতে হয়, ফলে আমি সেটা জানার জন্য তার আগের ধাপটাকে ইউজ করতে পারি। দুটো ধাপের মধ্যে একটু ওভারল্যাপ থাকে, ফলে মাঝখানে যে ওই ওভারল্যাপের মধ্যে যে জিনিসগুলো আছে তার দূরত্ব আমরা আগের ধাপটা দিয়েও মাপতে পারি, তার পরের ধাপটা দিয়েও মাপতে পারি। তাহলে আমি আগের ধাপ দিয়ে তার দূরত্ব মেপে নেব, নিয়ে দেখবো যে ওইখান থেকে আমি বের করবো যে পরের ধাপটা ইউজ করতে গেলে আমাকে কি কি জিনিস জানতে হয়। এটা আমরা একটু পরেই দেখবো। এখানে একটা খুব সিম্পলিফাইড ভার্সনের ছবি দিয়েছি আমি ডিস্টেন্স ল্যাডারের। একদম নিচে রয়েছে রেডার রেঞ্জিং, যেটা 1 লাইট আওয়ারের মধ্যে কাজ করে মোটামুটি আমাদের সোলার সিস্টেমের মধ্যে। যদি আমি আরেকটু উপরে উঠতে চাই, আমাদের স্টেলার প্যারালাক্স ইউজ করতে হবে। আরেকটু পরে দেখতে গেলে ভেরিয়েবল স্টার ইউজ করতে হবে। তারপরে দেখতে গেলে সুপারনোভা ইউজ করতে হয়। একদম ফাইনাল হচ্ছে হাবল লামাচ রিলেশন। এইগুলো সব নিয়ে আমরা বলবো একটা একটা করে। তাহলে প্রথম আসা যাক, প্রথম ধাপ আমাদের সিঁড়ির, যেটা হচ্ছে রেডার রেঞ্জিং। এটা খুব সোজা, এটা আমরা ছোটবেলায় যখন সাউন্ড পড়েছি ফিজিক্সে তখন আমরা পড়েছি যে কোনো অবজেক্টের ধরুন সমুদ্রে গভীরতা বের করতে গেলে কি করা হয় না, একটা সাউন্ড ওয়েভ ছেড়ে দেওয়া হয়, সেটা সমুদ্রের নিচে লেগে আবার ফিরে এলো আমার কাছে, আমি সেই টাইমটা মেপে নিলাম, মেপে নিয়ে বের করে ফেললাম ওটা কতটা গভীরে আছে। এটাও সেম জিনিস করা হয়। এই মেথডটা ইউজ করা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের মধ্যে। ধরুন আমি মার্কারির দূরত্ব বের করতে চাইছি, আমি কি করব, এখান থেকে একটা রেডিও ওয়েভ ছাড়বো পৃথিবী থেকে মার্কারির দিকে, সেটা মার্কারি গায়ে লেগে ফিরে আসবে, আমি দেখে নেবো যে কতখানি টাইম লেগেছে ফিরে আসতে। এবার আমি সেই রেডিও ওয়েভের স্পিড জানি, তাই আমি জাস্ট টাইমটাকে স্পিড দিয়ে ভাগ করে দিলেই ডিস্টেন্স পেয়ে যাবো, খুব ইজি। এবার অবশ্যই এর মধ্যে একটু কমপ্লিকেশন আছে, কারণ আমি যখন ছাড়লাম ওয়েভটা ততক্ষণে মার্কারি একটু এগিয়ে যাবে, আবার যখন ওয়েভটা ফিরে আসবে ততক্ষণে পৃথিবী একটু এগিয়ে যাবে, ফলে সেইগুলো আমাকে হিসাবের মধ্যে রাখতে হবে। বাট মোদ্দা কথা হচ্ছে এটা খুব সহজ একটা মানে বোঝার সহজ বিষয়। জাস্ট আমি একটা রেডিও ওয়েভ ছাড়ছি, সেটা বাউন্স করে ফিরে আসছে, আমি টাইমটা মেপে নিচ্ছি কতক্ষণ লাগছে, সেখান থেকে আমি দূরত্ব পেয়ে যাচ্ছি। তো এই মেথডটা ইউজ করে আমি যেটা বের করতে পারি, যেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই আমি সোলার সিস্টেমের মধ্যে জিনিসগুলোর দূরত্ব মাপতে পারি, বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, যেটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। এইটা আমি এই রেডার রেঞ্জিং ইউজ করে মাপতে পারি।
তো আমি একটু আগে যেটা বললাম যে আমি একটা ধাপকে ইউজ করে পরের ধাপটাকে ব্যবহার করব, পরের ধাপকে ক্যালিব্রেট করব। তাহলে এই যে আমি রেডার রেঞ্জিং ইউজ করে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পেলাম, এইটা ইউজ করে আমি পরের ধাপটাকে, এই ডেটাটা আমি পরের ধাপে ইউজ করব, যেটা হচ্ছে প্যারাল্যাক্স। তো এই প্যারাল্যাক্স নিয়ে কয়েকদিন আগে বাসুদেব স্যার একটা ভালো লেকচার দিয়েছিলেন, ওটা আমাদের ফেসবুক পেজেই হয়তো আছে, আমি এটা অনুরোধ করবো সবাইকে দেখে নিতে। তো প্যারাল্যাক্স জিনিসটা কি না, একটা অবজেক্ট, একটা ব্যাকগ্রাউন্ড অবজেক্টের সামনে একটা ফোরগ্রাউন্ড অবজেক্ট আছে। এবার আমি যদি দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে অবজেক্টটাকে দেখি, তখন আমি দেখবো দুটো আলাদা আলাদা পজিশনে আছে। যেমন একটা কি করা যায় না, আমি ধরুন আমার বুড়ো আঙুলটাকে, হাতটা বাড়িয়ে বুড়ো আঙুলটাকে চোখের সামনে রাখলাম। এবার আমি বাঁ চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে দেখবো, ডান চোখ বন্ধ করে বাঁ চোখ দিয়ে দেখবো। তা আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম কিছু একটা হবে। তাহলে আমি বাঁ চোখ দিয়ে এরকম দেখছি, বা ডান চোখ দিয়ে যখন দেখবো তখন আমি দেখবো বুড়ো আঙুলটা সরে গেছে। অ্যাকচুয়ালি আসলে কিন্তু বুড়ো আঙুলটা সরেনি, কিন্তু আমি যেহেতু দুটো আলাদা দুটো অ্যাঙ্গেল থেকে দেখছি আমার দুটো চোখ, ফলে মনে হচ্ছে না ওটা সরে গেছে। তো পেছনের যে বাড়িটা আছে ওটাও সরছে, বাট ওটা সরাটা এত অল্প যে আমার মনে হচ্ছে না ওটা স্থির রয়েছে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে প্যারাল্যাক্স। আমার ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে ফিক্সড রয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ড অনেক দূরে রয়েছে, বাট সামনে ফোরগ্রাউন্ডে যে জিনিসটা রয়েছে সেটা মনে হচ্ছে সেটা যেন সরে যাচ্ছে যখন আমি দুটো আলাদা অ্যাঙ্গেল থেকে দেখবো। ঠিক সেম আইডিয়াটা আমি কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে আমি বের করতে পারি তারাদের ডিস্টেন্স। তো এখানে একটা ভিডিও আছে, আমি ঝপ করে ভিডিওটা দেখে নেব, আশা করি এটা সাউন্ডটা শোনা যাবে লাইভে। Here is a relatively nearby star being observed from the Earth at midsummer. The star appears projected against more distant background stars. 6 months later, at midwinter, the same star is again being observed and appears projected against a different set of background stars. During the course of a year, as the Earth orbits the Sun, so the star will appear to trace out a small ellipse on the plane of the sky. The angular size of this ellipse, from one edge to the other, parallel to the Earth's orbit, is twice the annual parallax angle. A star whose annual parallax is 1 arcsecond is said to be at a distance of 1 parsec away. No stars are this close, so all stars have parallax angles that are smaller than 1 arcsecond. তাহলে মোদ্দা কথাটা কি হচ্ছে, আমি এই ছবিটা রাখি না, পৃথিবী যখন এই পজিশনে আছে তখন আমি এই তারাটাকে দেখতে পাচ্ছি এইখানে, মানে আমি যদি প্রজেক্ট করি ব্যাকগ্রাউন্ড স্টারের উপর। 6 মাস পরে পৃথিবী যখন ঘুরে অন্য প্রান্তে আসছে সূর্যে, তখন আমি সেম তারাটাকে প্রজেক্ট করলে আমি দেখবো তারাটা সরে গেছে ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে। ফলে পৃথিবী যখন ঘুরছে তারাটা তেমনি একটা ছোট্ট ইলিপসে ঘুরবে, এবং ওই ইলিপসের যে অ্যাঙ্গেলটা তার হাফটাকে আমি বলবো প্যারাল্যাক্স অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা, এই পুচকি অ্যাঙ্গেলটাকে আমি বলবো প্যারাল্যাক্স অ্যাঙ্গেল। তো ভিডিওতে যেটা বলা হলো যে প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যদি 1 আর্ক সেকেন্ড হয়, তাহলে আমি বলবো তারাটার দূরত্ব হচ্ছে 1 পারসেক। তাহলে 1 আর্ক সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে 3600 ভাগের 1 ভাগ। তা বলবে লোকে, ওখানে শুনেই লোকে বলবে যে এটা খুবই ছোট অ্যাঙ্গেল। তো মজার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটাও যথেষ্টই বড়, মানে কোনো তারাই 1 পারসেক ডিস্টেন্সে নেই। ফলে অ্যাকচুয়াল প্যারাল্যাক্স অ্যাঙ্গেল আরো দূরে, মানে আরো ছোট হয়। এটা একটু আন্দাজ করলেই, মানে একটু ভাবলেই বোঝা যাবে যে তারা যত দূরে থাকবে তার প্যারাল্যাক্স অ্যাঙ্গেল তত ছোট হবে। ফলে 1 পারসেকের থেকে দূরে তারা থাকবে, তার প্যারাল্যাক্স অ্যাঙ্গেল 1 আর্ক সেকেন্ডের থেকে ছোট হবে। তাহলে আমরা যখন এটা জেনে গেছি, তখন এবার আমি 1 পারসেকের ডিস্টেন্স ডিফিনিশনটা দিতে পারবো, যে ডিস্টেন্সে থাকলে একটা তারার প্যারাল্যাক্স হবে 1 আর্ক সেকেন্ড, তাকে আমি বলবো 1 পারসেক। এবার 1 পারসেককে আমি যদি, এটা আমি হোমওয়ার্ক হিসেবে বলতে পারি যে যদি কেউ একটু ত্রিকোণমিতি করতে ভালোবাসে, সে একটু বসে হিসাব করলেই দেখতে পাবে যে 1 পারসেক মানে ওই 3.26 লাইট ইয়ার হচ্ছে। সেক্ষেত্রে তাকে ইউজ করতে হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আমি যদি এই ভিডিওটা একবার আসি এই পজিশনে, তাহলে এইখানে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো, যেখানে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এই লেন্থটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যে দূরত্বটা আমি রেডার রেঞ্জিং ইউজ করে জেনে গেছি। তো এই ব্যাপারটা আমি বলতে চাইছিলাম যে একটা ধাপে ইউজ করতে গেলে আমাকে কিছু ডেটা লাগে, যে ডেটাগুলো আমি আগের ধাপটা থেকে ক্যালকুলেট করতে পারবো, যে কারণে ওভারল্যাপটা রয়েছে।
তাহলে আমি আগের ধাপটা ইউজ করে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার আমি সেইটা ইউজ করে প্যারালাক্সের অ্যাঙ্গেল থেকে আমি মানে 1 পারসেকের দূরত্বটা পেয়ে যাবো। এটা করলে দেখা যাবে 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার আসছে। এটা হোমওয়ার্ক রইল। তো যদি আমি দূরত্বটাকে পারসেকে মাপি আর অ্যাঙ্গুলার প্যারালাক্স অ্যাঙ্গেলটাকে 8 সেকেন্ডে মাপি, তাহলে এই যে দুজনের রিলেশনটা খুব ইজি। জাস্ট ডিস্টেন্স হচ্ছে প্যারালাক্স অ্যাঙ্গেলের অনুন্নক বা রেসিপ্রোকাল। প্যারালাক্স অ্যাঙ্গেল যত, তাকে 1/, সেই অ্যাঙ্গেলটা করলে আমি ডিস্টেন্স পেয়ে যাবো পারসেকে। তাই একটা এক্সাম্পল দেখা যাক। তাহলে ভেগার প্যারালাক্স অ্যাঙ্গেল হচ্ছে 130 মিলি আর্ক সেকেন্ড। তাহলে 1 আর্ক সেকেন্ড মানে হচ্ছে আমার 1 সেকেন্ড 1 ডিগ্রি 3600 ভাগের 1 ভাগ। 1 মিলি আর্ক সেকেন্ড মানে তার আবার 1000 ভাগের 1 ভাগ। তাহলে ভাবতে হচ্ছে যে মানে কতটা ছোট অ্যাঙ্গেল। তাহলে 130 মিলি আর্ক সেকেন্ড মানে হচ্ছে 130 ডিভাইডেড বাই 1000 আর্ক সেকেন্ড। তাহলে কি উল্টে দিলেই আমি পেয়ে যাব ডিস্টেন্স, যেটা হচ্ছে 7.69 পারসেক। তাহলে আমি যদি প্যারালাক্স অ্যাঙ্গেল মাপতে পারি, আমি ডিস্টেন্স খুব আরামসে পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে প্যারালাক্সটা আমি কি করে মাপবো? প্রথম আইডিয়া হতে পারে এটাই যে প্যারালাক্স তো আলটিমেটলি জাস্ট পৃথিবীর পজিশনের উপর ভিত্তি করে তারাটা কোথায় রয়েছে সেটা মাপা। তাহলে আমি যা ছবি তুলতে পারি। আমি আজকে একটা ছবি তুললাম আকাশের দিকে তাকিয়ে কোনো একটা তারা, 6 মাস পরে আবার ছবি তুললাম, তুলে দুটোকে বসিয়ে আমি দেখবো যে কতটা সরে গেছে। মাপা যেতেই পারে, এটা ট্রাই করা যেতেই পারে, বাট তাতে কিছু প্রবলেম রয়েছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে যে প্যারালাক্স অ্যাঙ্গেল খুবই ছোট। সেটা মাপতে গেলে আমাকে যথেষ্ট ভালো ইকুইপমেন্ট থাকতে হবে, খুব ভালো টেলিস্কোপ থাকতে হবে, খুব হাই রেজলিউশন ক্যামেরা থাকতে হবে। কারণ একটু আগে দেখা গেল যে ভেগা তারাটার মানে অ্যাঙ্গুলার প্যারালাক্স হচ্ছে 130 মিলি আর্ক সেকেন্ড, বিশাল ছোট একটা অ্যাঙ্গেল। সেটা মাপার জন্য আমার যথেষ্ট ভালো ইকুইপমেন্ট দরকার। এবং প্যারালাক্স গুলো এত ছোট হয় যে 19 শতকের আগে অব্দি এই প্যারালাক্স কেউ মাপতেই পারেনি। এবং অনেক বিজ্ঞানীরা এটা থেকে দাবি করতেন যে পৃথিবী অ্যাকচুয়ালি সূর্যের চারদিকে ঘোরে না। তারা দাবি করতেন যে পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরতো তাহলে প্যারালাক্স দেখা যেত। যেহেতু প্যারালাক্স দেখা যাচ্ছে না, তার মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, গোটা ইউনিভার্স পৃথিবীর চারদিকে ঘোরে। তো ওনারা এটা ভাবেননি যে প্যারালাক্স অ্যাঙ্গেলটা আছে কিন্তু এতই ছোট যে আমরা চোখে দেখতে পাচ্ছি না। তো একজন লোক ট্রাই করেছিলেন 1729 সালে, জেমস ব্র্যাডলি বলে। উনি প্যারালাক্স অ্যাঙ্গেল বের করার চেষ্টা করেছিলেন। উনি তারার ছবি তুলে হিসাব করে দেখেছিলেন যে তারাটা সরে গেছে অ্যাকচুয়ালি, বাট উনি যেটাকে প্যারালাক্স ভেবে ভুল করেছিলেন সেটা অ্যাকচুয়ালি প্যারালাক্স নয়। তার টেলিস্কোপের এতটা পাওয়ার ছিল না যে প্যারালাক্স অ্যাঙ্গেলকে দেখতে পাবে। উনি যেটাকে প্যারালাক্স ভেবেছিলেন সেটা অ্যাকচুয়ালি লাইটের অ্যাবারেশন আর আর্থের নিউটেশন। তো আর্থের নিউটেশন হচ্ছে বেসিক্যালি আর্থের অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি কাঁপে, মানে ভূত দেখলে যেমন কাঁপে লোকে, তেমনি আর্থের অ্যাক্সিসটা কাঁপে। ফলে তার জন্য তারাদের ডিস্টেন্স, তারাদের পজিশনে একটু চেঞ্জ হয়ে যায়। তো উনি ওই চেঞ্জটাকে দেখে ভেবেছিলেন প্যারালাক্স, ভেবে ভুলভাল করেছিলেন। তো সেই প্রবলেমটা এখানে হতে পারে। আমি যদি পৃথিবী থেকে ছবি তুলে প্যারালাক্স মাপতে চাই, আমার প্রচন্ড হাই ডেফিনিশন ইকুইপমেন্ট লাগবে এবং আমাকে এই নিউটেশন বা অ্যাভারেশন এগুলোকে কারেক্ট করতে হবে। অত ঝামেলায় না গিয়ে আমরা যেটা ইউজ করতে পারি সেটাতে স্যাটেলাইট। প্রচুর স্যাটেলাইট আমরা লঞ্চ করেছি মিশন, বিভিন্ন স্পেস এজেন্সি থেকে, নাসা বা ইএসএ এদের থেকে। তাদের কাজ হচ্ছে এই তারাগুলোর ক্যাটালগ তৈরি করা। এর ভেতর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা স্যাটেলাইট হচ্ছে গাইয়া। তো গাইয়াটা 2013 সালে লঞ্চ হয়েছিল। এর কাজ হচ্ছে 1 বিলিয়ন স্টারকে ক্যাটালগ করা। এই গাইয়ার ক্যামেরায় 1 বিলিয়ন পিক্সেল রয়েছে। ইচ পিক্সেলেও একটা করে তারা ছবি তোলে, রাফলি 70 টাইমস। তো ওই অ্যাকিউরেটলি লোকেশনগুলো মেজার করে ওদের প্যারালাক্স গুলোকে মাপতে পারে, প্যারালাক্স এবং মোশন তারাগুলো। এবং এর প্যারালাক্সের অ্যাকিউরেসি হচ্ছে 10 মাইক্রো আর্ক সেকেন্ড। 1 মাইক্রো আর্ক মানে মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, মানে এতটা প্রিসাইজ গাইয়া ক্যামেরাটা। 1 আর্ক সেকেন্ড মানে অলরেডি 1 ডিগ্রি 3600 ভাগের 1 ভাগ, তার মাইক্রো মানে 10 লাখ ভাগের 1 ভাগ, তার এতটা প্রিসাইজ। এবং এখানে লিখেছি আমি যেটা থার্ড প্যারাগ্রাফে, গাইয়া এতটা পাওয়ারফুল যে 1000 কিলোমিটার দূর থেকে একটা মানুষের চুলের যতটা থিকনেস ততটা ডিস্টেন্সকেও রিজলভ করতে পারে, এতটাই পাওয়ারফুল গাইয়া। তো এই গাইয়া স্যাটেলাইট তার ডেটা রিলিজ করে পিরিয়ডিক্যালি, সেটা ফ্রিলি অ্যাভেলেবেল, যেটা সার্চ করে যে কেউ ডাউনলোড করতে পারে।
এবং সেখানে সব তারাগুলো যেগুলোকে লোকেট করেছে সেই তারাগুলোর সব প্যারালাক্স লেখা আছে, সেগুলো ইউজ করে আমি আরামসে 1 বিলিয়ন তারার প্যারালাক্স থেকে তার ডিস্টেন্স বের করে ফেলতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখতে হবে যে এই ডিস্টেন্সটা কত দূর অবধি কাজ করে। তো যেটা বললাম যে প্যারালাক্স তারা যত দূরে যাবে তত প্যারালাক্স অ্যাঙ্গেলটা ছোট হতে থাকবে, যে তারা যত দূরে সে তত কম মুভ করবে। ফলে একটা লেভেলের পর ওর আর মানে এত ছোট হয়ে যাবে প্যারালাক্স অ্যাঙ্গেলটা যে আমরা মাপতে পারবো না। তো গাইয়ার অ্যাকিউরেসি হচ্ছে 10 মাইক্রো আর্ক সেকেন্ড। তাহলে ডিস্টেন্স যত দূর অবধি কাজ করবে সেটা আমি দেখবো, সেটা আসছে 10 কিলো পার সেক। তাহলে 10 কিলো পার সেক অব্দি আমি প্যারালাক্স ইউজ করে মাপতে পারি। 10 কিলো পার সেক হচ্ছে রাফলি পৃথিবী থেকে মিল্কি ওয়ে সেন্টার তার থেকে একটু দূরে। মিল্কি ওয়ে সেন্টার খুব সম্ভবত 8 কিলো পার সেক দূরে, তার থেকে সামান্য বেশি। ফলে এই প্যারালাক্স ইউজ করে আমরা মোটামুটি মিল্কি ওয়ের মধ্যেকার তারাগুলোকে অনেকগুলোকেই মাপতে পারছি দূরত্ব। এবার এর পরে কি করে যাব আমরা? এর পরে যেতে গেলে যেটা লাগবে আমার দরকার সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কি? এই নামটা খুব শুনতে অদ্ভুত, এখানে মোমবাতি কোত্থেকে আসছে। তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল আমি কাকে বলবো না, যে জিনিসগুলোর মানে যে অবজেক্টগুলোর আমরা অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানি। একটু আগেই বলেছি আমরা যে অ্যাবসলিউট ম্যাগনিটিউড যদি আমি জানি কারুর, অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আমি আকাশের দিকে তাকালেই পেয়ে যাব। ফলে ওই দুটো ইউজ করে আমি ফর্মুলায় বসিয়ে দিলেই ডিস্টেন্স পেয়ে যাব। ফলে কোনো অবজেক্টে যদি আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানি তাহলে আমার কাজ শেষ মোটামুটি রাফলি। তো এই ধরনের অবজেক্টগুলোকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। এখানে ছোট ভিডিও আছে যেটা দেখে নেবো। Close to home, it's easy to get an accurate measurement of both speed and distance. We can bounce radio waves or objects. We can look at planets and moons moving across the night sky. But as we move further out into the cosmos, we need to get a little more creative. Enter the cosmic distance ladder, built from beacons of known brightness, like Cepheid variable stars. This is a Cepheid variable that sits within our Milky Way galaxy. Now, Cepheid variables pulse with a frequency which is directly related to their intrinsic brightness. So if you can see one of these, you can work out how far away it is. And this gives us the first rung of the cosmic distance ladder. Now we're moving out to the next rung of the ladder, nearby galaxies. Now we get Cepheid variables in these. And if we can spot these, we can work out the distance relatively easily. But to go beyond here, we need to make use of a much rarer cosmic candle. Out here, we're in the realm of the distant galaxies. Now, unfortunately, Cepheid variables out here aren't bright enough to be spotted from Earth. But we do get the occasional supernova. Now, if we calibrated the brightness of the supernova currently at rung 2, it means that we can use that same brightness out here to measure the distance to rung 3. তাহলে মধ্যে কথাটা কি না, এই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ব্রাইটনেস আমরা জানি অ্যাবসলিউট ম্যাগনিটিউড। ফলে যখনই আমি এরকম স্ট্যান্ডার্ড ক্যান্ডেলকে দেখতে পাবো আমি তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড এবং অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ইউজ করে ডিস্টেন্স পেয়ে যাব। ফলে আমি যদি কোনো একটা বাইরের গ্যালাক্সির দিকে তাকাই, সেই গ্যালাক্সির মধ্যে থেকে যদি আমি ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করতে পারি, তার ব্রাইটনেস আমি জানি এবং তার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আমি মেজার করে ফেলতে পারবো, সঙ্গে সঙ্গে আমি তার এই গ্যালাক্সিটা ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে আমি আজকে এখানে 3টে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের কথা বলবো এক এক করে। তাহলে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের হতে গেলে দুটো ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। এক নম্বর হচ্ছে যে মানে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করতে হবে। তো বেস্ট ক্যান্ডেল আইডেন্টিফাই হচ্ছে যাদের ব্রাইটনেসটা বাড়ে কমে পিরিয়ডিক্যালি। এই চেঞ্জটা হলে আমরা তাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। মানে যার ব্রাইটনেস ফিক্সড তাকে আইডেন্টিফাই করা খুব মুশকিল এতগুলো তারার মধ্যে থেকে। বাট তাদের ব্রাইটনেস যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ে কমে একটা নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী, তাকে বের করা মানে তাকে খুঁজে পাওয়া খুব সহজ। আর তাদের অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা জানা হতে হবে, আর জানা না গেলেও এক্স্যাক্টলি যেন তাকে বের করা যেতে পারে। তো এক্ষেত্রে আমরা ওই জন্য ইউজ করবো পালসেটিং স্টার। যে পালসেটিং স্টার কাকে বলছি না, যে তারাগুলো পালস করছে, ব্রাইটনেস একবার বাড়ছে আবার কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এটা নির্দিষ্ট পিরিয়ড অনুযায়ী। তো কেন পালসেটিং স্টারটা পালসেট করে, তার অ্যান্সার হচ্ছে কমপ্লিকেটেড প্রসেস। খুব সহজে বলতে গেলে
এরকম হয় ব্যাপারটা। খুব রাফ একটা স্কেচ, যে একটা তারা যখন মানে তারার ভেতর যে নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে সেটার ফলে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা আমার তারাটাকে শেপটাকে ধরে রাখে, কারণ তারারা এতই ম্যাসিভ যে ওদের নিজের গ্র্যাভিটির টানেও নিজেরা কুঁচকে যায়। ফলে ওই এনার্জিটা রিয়াকশনে যে এনার্জিটা তৈরি হয় সেটা তারাটাকে ধরে রাখে। বা তারাটা যখন মানে ফুয়েল ফুরিয়ে আসে তখন ওই গ্র্যাভিটির টানটাকে আরো ধরে রাখতে পারে না, ফলে গ্র্যাভিটির টানে তারাটা কম্প্রেস হয়ে যায়। এবার যখনই কম্প্রেস হয়ে গেল তখন আর আলো ওর ভেতর থেকে বেরোতে পারছে না, লাইটটা আটকে গেছে ভেতরে, ফলে তখন তারাটার ব্রাইটনেসটা কমে যাচ্ছে। কিন্তু যেই তারাটা যেহেতু কুঁচকে ছোট হয়ে আসছে, ফলে ওই যে প্রেশারটা বেড়ে যাচ্ছে তারার মধ্যে, ফলে ভেতরে যে গ্যাস আছে তারার, সেই গ্যাসটা আবার মানে সেই গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে এক্সপ্যান্ড করছে। এবার যেই হাই প্রেশার গ্যাসটা যেই এক্সপ্যান্ড করছে ও গোটা তারাটাকে আবার ফুলিয়ে দিচ্ছে, মানে ভেতর থেকে চাপ মেরে। এবং যেই তারাটা ফুলিয়ে দিচ্ছে তখন তারাটার ভেতর থেকে আবার লাইট বেরিয়ে আসতে পারছে, ফলে তার ব্রাইটনেসটা আবার বেড়ে গেল। ফলে তারাটা যেই কম্প্রেস হচ্ছে, লাইট আটকে যাচ্ছে, ব্রাইটনেস কমে গেল। আবার যেই তারাটা এক্সপ্যান্ড করছে তখন আবার লাইট বেরিয়ে আসছে ভেতর থেকে, ফলে তখন আবার ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ফলে ব্যাপারটা অনেকটা এরকম দেখতে থাকে যদি আমি গ্রাফ দেখি। তারাটার ব্রাইটনেসটা আস্তে আস্তে কমছে, তারাটা সাইজে ছোট হচ্ছে, আবার তারাটা যেই সাইজে বড় হচ্ছে তার ব্রাইটনেসটা আবার আস্তে আস্তে বাড়ছে, এরকম করে উঠছে। এবং পিরিয়ডিক্যালি এটা চলতে থাকে। এইগুলোকে আমরা তখন বলছি পালসেটিং স্টার। এদেরকে ক্যান্ডেল হিসেবে ইউজ করা সুবিধা, কারণ এদেরকে এক নম্বর হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করা সোজা, ব্রাইটনেসটা নির্দিষ্ট রেঞ্জে বাড়ছে কমছে। এবং আমি এখানে দুটো পালসেটিং স্টারের কথা পড়বো, যে মানে বলবো, একটা হচ্ছে আরআর লাইডে ভ্যারিয়েবল আর একটা হচ্ছে সিভিড ভ্যারিয়েবল। তো আরআর লাইলি স্টারটা কি না, এই স্টারটা হচ্ছে লাইরা কনস্টেলেশনের একটা তারা, আরআর লাইরি, তার নামে এই গোটা ক্যাটাগরিটার নাম। এই মাঝখানে যেটা লেখা আছে ওটা অনেক কিছু বলা আছে, ওগুলো অত না বুঝলেও হবে। মোট কথা হচ্ছে এরা হচ্ছে পালসেটিং স্টার, এবং এদের মাস হচ্ছে মোটামুটি সূর্যের মাসের হাফ। তো মনে করা হয় এদের মাস ছিল অ্যাকচুয়ালি আগে সূর্যের মাসের 0.8 টাইমস, এবং এরা অ্যাকচুয়ালি মাস লস করেছে, করে এখন সূর্যের মাসের রাফলি হাফ হয়ে গেছে। তো প্রত্যেকটা আরআর লাইরি স্টারের যদি আমি এই কার্ভ লাইট গুলো দেখি, মানে আমি যদি প্রতিদিন ওকে অবজার্ভ করি, করে লাইট গুলো ব্রাইটনেসটাকে প্লট করি, তাহলে আমি এমন একটা কার্ভ পাবো যেটা আইডেন্টিফাই করা খুব সোজা। কার্ভটা দেখবো আমি পরের স্লাইডে। কিন্তু আরআর লাইরি স্টারটা আমার কিভাবে কাজে আসছে ডিস্টেন্স মাপতে, আমি আমার কাছাকাছি যত আরআর লাইরি স্টার আছে তাদের ডিস্টেন্স মেপে ফেলেছি প্যারালাক্স মেথড ইউজ করে। যেটা বললাম যে একটা মেথড, একটা ধাপকে আমার ক্যালিব্রেট করতে গেলে আগের ধাপটা দরকার হয়, তাহলে আগের ধাপের এই প্যারালাক্স ইউজ করে আমি এই কাছে পিঠে যত আরআর লাইরি স্টার আছে সবার ডিস্টেন্স ক্যালকুলেট করে ফেলেছি। তো করে দেখা গেছে সবকটা আরআর লাইরি স্টারের অ্যাবসলিউট ম্যাগনিটিউড রাফলি অ্যারাউন্ড 0.75, প্রত্যেকে একটু এদিক ওদিক হয়, বাট রাফলি অ্যাভারেজ প্রত্যেকে অ্যাপারের অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে 0.75। তাহলে অ্যাপারের অ্যাবসলিউট ম্যাগনিটিউড যদি আমি জানি, আমি তার অ্যাপারের ম্যাগনিটিউড বের করে ফেললেই ফর্মুলায় ফেলবো, ডিস্টেন্স বেরিয়ে আসবে। তো এই আরআর লাইরি স্টারটা খুব একটা ব্রাইট নয়, অ্যাবসলিউট ম্যাগনিটিউড 0.75 মানে যথেষ্টই ফেন্ট। তার মানে এরা হচ্ছে রাফলি সূর্যের থেকে 40 গুণ বেশি ব্রাইট, ফলে এদেরকে আমি খুব বেশি দূর অব্দি দেখতে পাবো না। মোটামুটি আমরা হাই সব থেকে দূর এখন অব্দি আরআর লাইরি স্টার পেয়েছি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির বাইরের রিজিয়নটায়, তার বাইরে তার থেকে দূরে আরআর লাইরি স্টার দেখা যায় না, কারণ এরা খুবই ফেন্ট তুলনায়। কিন্তু ওই এরিয়াটার মধ্যে অব্দি আমরা যত আরআর লাইরি স্টার আছে তাদের সবার ডিস্টেন্স মাপতে পারি, তাহলে ডিস্টেন্স ইউজ করে আমরা তারা যে গ্যালাক্সি গুলো আছে ওগুলো ভেবে ফেলতে পারি। তো এই আরআর লাইরি স্টারে কার্ভড লাইটটা এরকম দেখতে হয়, কার্ভটা এইরকম পিরিয়ড অনুযায়ী তার ব্রাইটনেসটা এখান থেকে শুরু হয়, এরকম হতে হতে আস্তে আস্তে বাড়ে, আবার এরকম ভাবে কমতে কমতে এখানে এসে পৌঁছায়। এই পুরো ব্যাপারটা মানে পিরিয়ডিক্যালি আসতে থাকে, গোল গোল ঘুরতে থাকে। একটা এক্সাম্পল দেখা যাক, আমার গ্লোবিউলার ক্লাস্টার M15 আমি একটা আরআর লাইরি স্টারের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড পেয়েছি 15.83, আর এক্সটিংশনটা আমি জানি 0.26। তাহলে সেই আমার যে ফেমাস ফর্মুলা, যে এটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাগনিটিউড, এটা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, এটা ডিস্টেন্স, আর এটা এক্সটিংশন। তাহলে ডিস্টেন্স হচ্ছে এইটা, লগ অফ ডিস্টেন্স হচ্ছে এই কোয়ান্টিটিটা
স্মল এম মাইনাস ক্যাপিটাল এম প্লাস 5 মাইনাস এ ডিভাইডেড বাই 5। এখানে স্মল এম হচ্ছে আমার 15.83, এটা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, আর ক্যাপিটাল এম হচ্ছে 0.75, যেটা আমি জানি যে প্রত্যেকটা আরআরআইডি স্টারের অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে 0.75। তাহলে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমি দেখবো ডিসটেন্স আছে 99.2 কিলো পারসেক। তাহলে এই আরআরআইডি স্টার ইউজ করে আমি মোটামুটি আমাদের গ্যালাক্সির মধ্যে যত জিনিস আছে তার সবার ডিসটেন্স বের করে ফেলতে পারি, প্রোভাইডেড যে আমি ওই মানে যার ডিসটেন্স বের করতে চাইছি সেখানে একটা আরআরআইডি স্টার প্রেজেন্ট আছে ক্লাস্টারের জেনারেলি। নেক্সট আছে সিফিড ভেরিয়েবল স্টার। তো আরআরআইডি স্টার মোটামুটি ফেন্ট, তার থেকে একটু বেটার আছে সিফিড ভেরিয়েবল। এই সিফিড ভেরিয়েবলের স্টারের এই নামটা কোথেকে আসছে? এটা হচ্ছে ডেল্টা সিফি থেকে। সিফিয়াস কনস্টেলেশনের একটা তারা, তার নামেই ক্যাটাগরিটার নাম হয়েছে। তো এদের বৈশিষ্ট্যটা কি? এদের আবার অ্যাপারেন্ট অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা মানে আরআরআইডি স্টারের যেমন অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা ফিক্সড 0.75, এর অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা ফিক্সড নয়, বাট ক্যালকুলেট করা যায়। যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হতে গেলে আমার অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা হয় জানা থাকতে হবে, ফিক্সড হতে হবে, নয়তো ইজিলি ডিটারমিনেবল হতে হবে। এর কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে পি বা পিরিয়ডের উপর। মানে এই যে ব্রাইটনেসটা চেঞ্জ হচ্ছে, একবার কম থেকে বাড়লো, বেড়ে আবার ঘুরে সেই কম পজিশনে চলে এলো, এইটা হতে কতদিন লাগছে, এটাকে আমি বলছি পিরিয়ড। এই পিরিয়ডটা যদি আমি জানি, এই ফর্মুলাটা থেকে আমি তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড বের করে ফেলতে পারি। আমি যদি পিরিয়ড আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা প্লট করি, এরকম একটা সুন্দর গ্রাফ পাওয়া যায়। অর্থাৎ আমার পিরিয়ডটা কতদিন আছে এটা মেপে ফেললে এই -2.43 লগ অফ পিরিয়ড -1.62, এটা বসালে তার অ্যাবসলিউট ম্যাগনিটিউডটাই পেয়ে যাবো। অর্থাৎ পিরিয়ড যত বেশি তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড তত কম, মানে নিউমেরিক্যালি কম, মানে সে তত বেশি ব্রাইট। ফলে যে অবজেক্টটা, যে সিফিড স্টারটা যত ব্রাইট, তার পিরিয়ড তত বেশি, ফলে তার ব্রাইটনেসটা কমতে তত বেশি সময় লাগছে। তো এই তারাগুলো খুব লুমিনাস, খুব ব্রাইটনেস খুব বেশি। এদের অ্যাবসলিউট ম্যাগনিটিউডের রেঞ্জটা হচ্ছে জেনারেলি -1.5 থেকে -6.5, যেটা হচ্ছে রাফলি সূর্যের 300 থেকে 30,000 গুণ লুমিনাস। ফলে এই সিফিড ভেরিয়েবল স্টারগুলোকে আমি বাইরের গ্যালাক্সিগুলোকে মধ্যেও দেখতে পাই। দূরের একটা গ্যালাক্সির মধ্যে আমি এই সিফিড ভেরিয়েবল স্টারটাকে আইডেন্টিফাই করতে পারি ব্রাইটনেস কমা বাড়া কমা থেকে। এবং যেই আমি সিফিড ভেরিয়েবলটাকে আইডেন্টিফাই করতে পারলাম, সঙ্গে সঙ্গে আমি তার সে যে গ্যালাক্সি আছে সেটা ডিস্টেন্সটা আপনি এস্টিমেট করতে পারবো। একটা এক্সাম্পল দেখা যায় এখানে। তো M100 একটা গ্যালাক্সি অনেক দূরের, তার একটা পিরিয়ড দেখা গেল 72 দিন, অর্থাৎ 72 দিন ধরেও পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে একটা সিফিড ভেরিয়েবল স্টার। আর তার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড দেখা গেল 25, আর এক্সটিনশন নামে জানি 0.07। তা আমি যদি ফর্মুলায় বসিয়ে দিই, পি হচ্ছে পিরিয়ড, এর জায়গায় 72 বসাবো, তাহলে আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড পেয়ে যাবো, যেটা হচ্ছে -6.13। এবং তারপর অ্যাবসলিউট ম্যাগনিটিউড পেয়ে গেলে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা যে লগ ডি হচ্ছে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম প্লাস 5 মাইনাস এ ওভার 5, এটা বসালে আমি পেয়ে যাবো লগ ডি হচ্ছে 7.212, সেখান থেকে পেয়ে যাবো ডি হচ্ছে রাফলি 16.3 মেগা পারসেক। তো 1 মেগা পারসেক মানে হচ্ছে 10 লাখ পারসেক। তাহলে এটা বহু দূরে আছে, কিন্তু অত দূরেও আমি as soon as আমি সিফিড ভেরিয়েবলটাকে আইডেন্টিফাই করতে পারলাম, আমার কাজ শেষ, সঙ্গে সঙ্গে আমি ডিসটেন্স পেয়ে গেলাম জিনিসটা। অবশ্যই এখানে কিছু এরার রয়েছে, কিন্তু রাফলি এটা খুব ভালো এস্টিমেট। তাহলে আমরা এতক্ষণ অব্দি কি কি দেখলাম? 4টে ধাপ দেখেছি আমরা। প্রথম ধাপ হচ্ছে রেডার রেঞ্জিং, যেটা সোলার সিস্টেমের মধ্যেই ইউজ করা যায় শুধু। এটা ইউজ করে আমি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বের করলাম। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বের করে আমি সেটাকে প্যারালাক্স মেথডে লাগালাম। তো প্যারালাক্স মেথডটা হচ্ছে পিওরলি একটা ট্রিগনোমেট্রিক্যাল মেথড বা জিওমেট্রিক্যাল মেথড। এটা পুরোটাই নির্ভর করছে আমরা কতটা অ্যাকিউরেটলি প্যারালাক্সটা মাপতে পারছি। তো প্যারালাক্সটা যত তাড়াতাড়ি যত ভালো মাপতে পারবো, তত ভালো আমরা ডিসটেন্স মাপতে পারবো। তাহলে গাইয়ার সুবাদে আমরা এটাকে 10 কিলো পারসেক অব্দি ইউজ করতে পারছি। তো নেক্সট আমরা আরআরআইডি, এটাকে আমরা 1 মেগা পারসেক অব্দি ইউজ করতে পারছি। তো এখানে প্যারালাক্সটা কোথায় কাজে লেগেছে না, আমার কাছাকাছি যত আরআরআইডি স্টার আছে তাদের সবার আমি ডিসটেন্স প্যারালাক্স মেথড ইউজ করে বের করে ফেললাম। এবার তাদের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর এর এই ডিসটেন্স দেখে আমি তাদের অ্যাবসলিউট ম্যাগনিটিউড বের করলাম, করে দেখলাম সবার অ্যাবসলিউট ম্যাগনিটিউডই মোটামুটি 0.75। সেটাই থেকে আমি এবার দাবি করতে পারি যে কোনো আরআরআইডি স্টার হলেই তার অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা হোপফুলি 0.75 হবে।
আর একটা দেখলাম সিভিট ভ্যারিয়েবল, এটাকে আমি ইউজ করতে পারছি 40 মেগাপার্সেকের উপর অবধি। এর আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানি না, বাট পিরিয়ড যদি মাপতে পারি পালস করার, কতদিন পর পর পালস করছে, সেখান থেকে আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড বের করে ফেলতে পারি। মোট কথা আলটিমেটলি সবই অ্যাবসলিউট ম্যাগনিটিউড বের করার উপরেই নির্ভর করছে। ওটাই হচ্ছে লাস্ট আর কি তুরুপের তাস। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল গুলো কতটা স্ট্যান্ডার্ড? আমরা তো না এরকম দাবি করছি খুব সুন্দর যে আরআর লাইলি স্টারে সবার অ্যাবসলিউট ম্যাগনিটিউড 0.75, সব সিভিট ভ্যারিয়েবল স্টারেরই একটা খুব সুন্দর রিলেশন আছে, এরকম তো দাবি করলাম, বাট এটা কতটা সত্যি? মজার কথা হচ্ছে আমরা জানি না সেটা। তো যে কোনো স্ট্যান্ডার্ড ক্যান্ডেলেরই দুটো প্রবলেম হতে পারে। একটা প্রবলেম হচ্ছে যে মানে অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা বের করবো যে এক্স্যাক্টলি সেটা ঠিক কি না। প্রথম হচ্ছে অবশ্যই যে মানে ক্লাসটাকে ঠিকভাবে ডিফাইন করা, এক নম্বর, যাতে আইডেন্টিফাই করা যায় সব। মানে আমি সিভিট ভ্যারিয়েবল যেটাকে বললাম সেটাকে এমনভাবে ডিফাইন করতে হবে যেন সিভিট ভ্যারিয়েবল স্টারগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারি ঠিক করে। আমি যদি একটা তারা দেখে বুঝতেই না পারি ওটা সিভিট ভ্যারিয়েবল না আরআর লাইলি না কি এমনি নর্মাল তারা, তাহলে কোনো লাভ নেই। খেয়াল রাখতে হবে আমাকে যেন আমি ভুল কোনো আইডেন্টিফাই না করি, এক নম্বর। যদি আমি একটা তারা সিভিট ভ্যারিয়েবল নয় তাকে আমি সিভিট ভ্যারিয়েবল বলে চালিয়ে দিলাম, অবশ্যই ভুলভাল রেজাল্ট পাবো। দু নম্বর হচ্ছে মানে এনাফ স্টার্স থাকতে হবে আর কি, যারা আমি মানে যাদেরকে আমি ইউজ করে অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা জানতে পারি। মানে এমন একটা ক্লাস অফ স্টার আমি নিলাম যার হয়তো খুঁজে পাওয়া গেল সারা আকাশে মাত্র 3টে রয়েছে, সেটা অবশ্যই খুব একটা ইউজফুল নয়। এবং এই প্রবলেমটা পিওরলি ফিলোসফিক্যাল নয়, এটা হয়েছে অতীতে। তো 1950s এই ওয়াল্টার ব্যাট উনি দেখেছিলেন যে আমরা যে কাছের পিঠে যে সিভিট ভ্যারিয়েবল স্টারগুলোকে ইউজ করে যে আমরা রিলেশনটা পেলাম, যে এর পিরিয়ড আর এর অ্যাবসলিউট ম্যাগনিটিউডের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, এটা আমরা স্টাডি করেছিলাম নিয়ার বাই সিভিট ভ্যারিয়েবলগুলোকে ইউজ করে, কাছের পিঠে যারা আছে। বাট একটু আগে আমি যেটা বললাম যে মানে কাছের তারাগুলোকে দেখে আমি যেটা দাবি করছি সেটা যে দূরের তারাগুলোর জন্য সত্যি হবে তার কোনো মানে নেই। আজকে আমি বাড়ির বাইরে তাকালে আমি দেখতে পাবো সব ভারতীয় লোকজন বা সব বাঙালি, তাই থেকে যদি আমি দাবি করি যে সারা পৃথিবীতে সবাই বাঙালি, সেটা ঠিক নয়। এখানে হচ্ছে এমনি কেস, আমি কাছের সিভিট ভ্যারিয়েবল স্টারগুলোকে দেখে দেখলাম একটা সুন্দর রিলেশন রয়েছে, সেটা দেখে আমি দাবি করলাম যে দুনিয়া যত সিভিট ভ্যারিয়েবল স্টার আছে সবারই সুন্দর রিলেশনটা রয়েছে, সেটা সত্যি নয়, সেটা উনি প্রমাণ করেছিলেন। তো কাছের আমরা যে সিভিট ভ্যারিয়েবল গুলোকে দেখছি ওগুলো হচ্ছে পপুলেশন 1 স্টার বলে, আর দূরের যে তারাগুলো ওগুলো পপুলেশন 2 স্টার। এই ব্যাপারটা কি না, আমাদের মানে ইউনিভার্স যখন প্রথম তৈরি হয়েছিল তখন ওখানে শুধু হিলিয়াম আর হাইড্রোজেন ছিল, ফলে ওই প্রথম যে তারারা তৈরি হয়েছিল তারা হচ্ছে একদম পিওরলি হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি। এবার তারাদের মধ্যে যে রিয়াকশন হয় সেই রিয়াকশনে নতুন নতুন জিনিসপত্র তৈরি হয় তারার মধ্যে, হাইড্রোকার্বন তৈরি হয়, নাইট্রোজেন, অক্সিজেন তৈরি হয়, লোহা, আরো হেভি মেটাল, ডিপেন্ড করছে তারার মাসের উপর, বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। এবার সেই তারাটা যখন এক্সপ্লোড করে তখন ওর এই ভেতরে মেটালগুলোকেও আশপাশে ছড়িয়ে দেয়, ফলে আগে যেখানে পিওরলি হাইড্রোজেন আর হিলিয়াম ছিল, এই একটা জেনারেশনে তারারা বাস্ট করার পরে সেখানে এখন নতুন নতুন মেটাল চলে এলো। এবার সেখানে যখন নতুন তারা তৈরি হবে পরের জেনারেশন, তার ভেতরে ওই মেটালগুলো ঢুকে যাবে, ফলে ওই তারাটা আর পিওরলি হাইড্রোজেন হিলিয়াম নেই, ওর ভেতর মেটাল এসে গেছে। সে আবার নতুন মেটাল তৈরি করবে, করে সে আবার ছড়িয়ে দেবে মেটালটা চারদিকে, ফলে এরকম করে যত নতুন নতুন তারা জন্মাতে থাকে তাদের মেটাল কন্টেন্ট তত বাড়তে থাকে। ফলে আমাদের কাছের যে তারা দেখি এদেরকে বলে পপুলেশন 1 স্টার, এরা হচ্ছে খুব ইয়ং রিসেন্ট জেনারেশনে, এদের মেটালিসিটি অনেক বেশি হয়, এদের ভেতরে অনেক মেটাল রয়েছে। আর দূরের তারা যারা তারা পুরনো তারা, তাদের মেটাল কন্টেন্ট অনেক কম রয়েছে। তো ইনি এই ভদ্রলোক দেখালেন যে আমরা যে কাছের যে সিভিট ভ্যারিয়েবল স্টারগুলোকে ইউজ করে যে রিলেশনটা পেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি ভুল। দূরের যে সিভিট ভ্যারিয়েবল স্টার ওরা অ্যাকচুয়ালি অনেক বেশি ব্রাইট, আমরা যতটা বের করেছিলাম হিসাব করে তার থেকে অনেক বেশি ব্রাইট। ফলে ওনার এই কারেকশনটা যেই আমরা অ্যাপ্লাই করলাম, আমরা দেখলাম যে আগে যে ডিস্টেন্সগুলো বের করেছিলাম ওগুলো সব মোটামুটি ডাবল হয়ে গেল, মানে আমাদের ডিস্টেন্সগুলো আগে ভুল ছিল। এই প্রবলেমটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেলে থাকবে, আমরা কিন্তু শিওর নই 100% যে আমি যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করছি সেটা একদম গ্যারান্টিড ঠিক, কারণ আমরা এম্পিরিক্যাল ডেটার উপর ইউজ করছি। যে আমি কাছের কয়েকটা তারা দেখে একটা রিলেশন বের করে আমি দাবি করেছি যে সেটা সবার জন্য সত্যি, নাও হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা কিছু করার নেই, এটা আমাদের লিমিটেশন, মানে মহাকাশ এতই বড় এবং আমরা এতই ছোট, যেটা একটা লিমিটেশন। একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল আছে যেটা ইউজ করে আমরা 40 মেগাবার্স থেকে বাইরে যেতে পারি, যেটা হচ্ছে টাইপ 1A সুপারনোভা।
সুপারনোভা আমরা জানি যে তারারা যখন এক্সপ্লোড করে তখন সুপারনোভা হয়, খুব মানে রাফ ভাষায় বলতে গেলে। তো এই টাইপ 1A সুপারনোভাটা আসে হোয়াইট ডোয়ার্ফ স্টারে। হোয়াইট ডোয়ার্ফ স্টার জেনারেলি সুপারনোভা হয় না, হোয়াইট ডোয়ার্ফ স্টারটা খুব ছোট, মাস কম। সুপারনোভা হতে গেলে আমার সূর্যের থেকে 1.4 গুণ বা তার বেশি মাস থাকতে হবে। তার থেকে কম মাস যদি থাকে কোনো তারার, সে সুপারনোভা হয় না। হোয়াইট ডোয়ার্ফরা সেরকম, হোয়াইট ডোয়ার্ফের মাস অনেক কম হয়। এটা হচ্ছে শান্তশিষ্ট লোকজনের মতো, কোনো ঝামেলা টামেলা নেই, কোনো রাগ টাগ নেই, সুপারনোভা হয় না। কিন্তু ওকে খুঁচিয়ে দিলে সুপারনোভা হতে পারে। খোঁজানোটা কি না, দুটো কারণে জেনারেলি সুপারনোভা হয় এখানে হোয়াইট ডোয়ার্ফে। মেন আইডিয়াটা হচ্ছে যে কোনো কারণে হোয়াইট ডোয়ার্ফটা মাস বেড়ে গেল। এবার মাস তো আর আকাশ থেকে পড়বে না, মাস কোত্থেকে আসে? হয় ওটা একটা বাইনারি সিস্টেমে রয়েছে হোয়াইট ডোয়ার্ফটা, এবং ওর বাইনারি সিস্টেমে আরেকটা যে কম্প্যানিয়ন রয়েছে সে মাস দিচ্ছে ওকে, মানে হোয়াইট ডোয়ার্ফটাকে ঘিরে আরেকটা বড় তারা ঘুরছে, যে তারাটার গা থেকে হোয়াইট ডোয়ার্ফটা জিনিসপত্র খুলে দিচ্ছে, নিয়ে মাসগুলো কালেক্ট করছে। জেনারেলি এইভাবে নোভা হয়। বাট যদি মাস মানে কালেক্ট করার রেটটা খুব বেশি হয়, তাহলে খুব তাড়াতাড়ি ওটার ওই মাসটা ওই 1.4 টাইমসে বেশি হয়ে যেতে পারে, যেটা ক্রিটিক্যাল মাস বলছি। এটা একটা হতে পারে। বা একটা যেটা মোর কমন যেটা, সেটা হচ্ছে দুটো হোয়াইট ড্রপ যদি মার্জ করে, দুটো হোয়াইট ড্রপ যদি মার্জ করে এই মাসটা ওই 1.4 এর উপরে উঠে যায়, তখন ওটা সুপারনোভা হতে পারে। তো যেহেতু সেম ক্রিটিক্যাল মাসেই সব হোয়াইট ড্রপ গুলো সুপারনোভা হয়, যে সায়েন্টিস্টরা দাবি করেন যে ইন প্রিন্সিপাল ওদের সবার অ্যাবসলিউট ম্যাগনিটিউড সেম হওয়ার কথা, ফলে ওদেরকে আমি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে নিতে পারি। ব্যাপারটা তার থেকে একটু বেশি জটিল। তার কারণ হচ্ছে যে সুপারনোভাটা ফিক্সড ব্রাইটনেস নয়। সুপারনোভাটা প্রথমে মানে থাকে না, আস্তে আস্তে সুপারনোভাটা ব্রাইট হতে থাকে, হতে হতে একটা পিক রিচ করে, হয়ে আবার আস্তে আস্তে কমতে 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 হারিয়ে যায়। তো বিভিন্ন সুপারনোভার বিভিন্ন পিক রয়েছে, মানে আলাদা আলাদা লেভেলে পিক হয়, এবং আলাদা আলাদা টাইম নেয় ও এই ডিক্লাইন করতে, হারিয়ে যেতে। যেমন এইখানে অনেকগুলো আমি গ্রাফ এঁকেছি। এই একদম নিচে যে সুপারনোভাটা আছে, এটা খুব কম পিক হয়েছে, খুব তাড়াতাড়ি পিক করেছে, করে খুব ঝপ করে কমে বেরিয়ে গেছে। আর একদম উপরে যেটা রয়েছে সেটা অনেকটা উঁচুতে পিক করেছে, খুব আস্তে আস্তে ফেন্ট হয়েছে। এটা আমরা গেস করতেই পারি, মানে যে যত বেশি ব্রাইট তার কমতে তত বেশি সময় লাগবে। তো এই লাইট কার্ভ গুলোকে যদি টাইমে স্ট্রেচ করা হয়, করে নেকের উপরে ফেলা হয়, তাহলে দেখা যাবে সবার লাইট কার্ভ মোটামুটি সেম আসে। এই ব্যাপারটা মানে ম্যাথামেটিক্যাল, এর মধ্যে যেতে চাই না। বাট মাথায় রাখতে হবে, যদি আমি রেট অফ ডিক্লাইনটা জানি, তাহলে আমি ওর ম্যাগনিটিউডটা বের করে ফেলতে পারি টাইপ 1 এর সুপারনোভাটার। এবং দেখা গেছে এদের পিক ম্যাগনিটিউডটা হচ্ছে -19.6। এটা ব্লু লাইট এবং ভিজিবল লাইট দুটোতেই -19.6 এ পিক করছে। ফলে আমি যদি একটা টাইপ 1 এর সুপারনোভার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড বের করতে পারি, তাহলে তার এই অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা থেকে আমি ডিসটেন্স বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে 1 গিগাপারসেক অব্দি ইউজ করতে পারি। 1 গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, একের পরে 9টা শূন্য, তত পারসেক অব্দি আমি এটা ইউজ করতে পারি। তারপরে সুপারনোভা গুলো এতটাই ফেন্ট যে ওদের কাছে দেখা যায় না। একটা টিপিক্যাল গ্যালাক্সিতে রাফলি 100 বছরে একটা টাইপের সুপারনোভা হয়। এখান থেকে আমরা অনেকে গেস করতে পারছি যে টাইপ 1 এর সুপারনোভা। আচ্ছা, তার আগে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক অবশ্যই। তো এই 2002 সালে একটা সুপারনোভা দেখা গেছিল NGC 477 গ্যালাক্সিতে। তার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে 15.28 পিকে। তাহলে আমি যদি ওই লাইটটাকে যদি কার্ভটাকে যদি স্ট্রেচ করি, করে দেখা যাবে ওটার পিক ম্যাগনিটিউড হচ্ছে অ্যাকচুয়ালি 14.27, আর এক্সটিংশন হচ্ছে 0.19। তাহলে সেই আমাদের সে ওই বিখ্যাত ফর্মুলা একদম আছে, আমাদের বস ফর্মুলা বসিয়ে দেবো। অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে 14.27, অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে -19.6, আর এক্সটিংশন হচ্ছে 0.19 বসিয়ে দেবো। দিয়ে দেখা গেল এটা ডিস্টেন্স হচ্ছে 54 মেগাপারসেক। তাহলে স্পিড ভেরিয়েবল আমরা ইউজ করতে পেরেছিলাম 40 মেগাপারসেক অব্দি। টাইপ 1 এর সুপারনোভা আরো দূর অব্দি, অনেক দূর অব্দি, 1 গিগাপারসেক অব্দি। এটা যথেষ্টই কাজের টাইপ 1 এর সুপারনোভাটা। বাট একটা প্রবলেম রয়েছে, এটা খুব একটা ভালো নয়। তার কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে যে মানে কবে হবে আমি জানি না। এটা খুবই আনপ্রেডিক্টেবল একটা ইভেন্ট টাইপ 1 এর সুপারনোভা। 100 বছরে একটা হয় রাফে। এবার
আমি হয়তো বসেই রইলাম সারা জীবন, হলোই না আমার জীবনকালে আর, তাহলে কি আমি আর ওটা ডিস্টেন্স মাপতে পারবো না গ্যালাক্সিটার? সে নিশ্চয়ই হবে না। ফলে আমাদের আরো ভালো কিছু দরকার। অনেক সময় এমন হতে পারে সুপারনোভাটা হলো এমন জায়গায় যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, হয়তো গ্যালাক্সিটা এমন ভাবে রয়েছে যে যেখানে সুপারনোভা আছে সেই জায়গাটা ঢাকা, এমনও হতে পারে। ফলে এটা ঠিক রিলায়েবল নয়। এবং এখানেও ওই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ওই একই ব্যাপার রয়েছে যে আমি তো আমার কাছে পিঠে সুপারনোভাকে দেখে দেখলাম যে ওর অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে -19.6। সেই সেম জিনিসটা যে দূরের সুপারনোভার জন্য সত্যি হবে তার কোনো মানে নেই, সব সুপারনোভার জন্য যে সত্যি হবে তারও কোনো মানে নেই। আমরা অযোধ্যা কটাই বা সুপারনোভা দেখেছি টাইপ 1-এ, আরো তো হাজার রকমের সুপারনোভা হয়, তারপরে টাইপ 1-এ অনেক কম সংখ্যায়। ফলে এই ব্যাপারটা পুরোটাই আনসার্টেনিটির উপর নির্ভর করে রয়েছে। এরপরে 1 গিগাপারসেকের উপর কি করে যাব? এরপরে এটা হচ্ছে আমাদের একদম সব থেকে পাওয়ারফুল ফর্মুলা, যেটা হচ্ছে হাবাল-লামেটস ল। এই লটা 1 গিগাপারসেকের উপর ইউজ করা হয়। এই লটা কি না, আমরা জানি যে গ্যালাক্সিটা মানে হাবল বলেছিলেন যে মহাকাশটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করছে, মানে এটা আমি যেটা বেলুন নিয়ে যদি বেলুনটাকে ফুলিয়ে দিই তাহলে বেলুনটা যেরকম এক্সপ্যান্ড করে যাবে সারফেসটা, মহাকাশও তেমনি মহাকাশটা ছড়িয়ে যাচ্ছে। ফলে মহাকাশে যে গ্যালাক্সি গুলো রয়েছে ওগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়ার যে স্পিডটা, সেইটা যদি আমি জানতে পারি আমি গ্যালাক্সিটা ডিস্টেন্স বের করে ফেলতে পারবো, যে ফর্মুলাটা হাবল দিয়েছিল v = h0d। তাই d হচ্ছে ডিস্টেন্স, v হচ্ছে ওই দূরে সরে যাওয়ার স্পিডটা, আর h0 হচ্ছে হাবল কনস্ট্যান্ট, যেটা ভ্যালু হচ্ছে এটা 70 কিলোমিটার/সেকেন্ড পার মেগাপারসেক। ফলে মানে রাফলি এটা বলতে চাইছে এটাই যে আমি 1 মেগাপারসেক দূরে গেলে এই দূরে সরে যাওয়ার স্পিডটা 70 কিলোমিটার/সেকেন্ড করে বেড়ে যাবে রাফলি। মনে রাখতে হবে এই স্পিডটা কিন্তু মানে কসমোলজিক্যাল এক্সপেনশনের জন্য, মানে এটা মহাকাশটাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তার কারণে স্পিডটা আসছে। তাহলে আমি যদি স্পিডটা মাপতে পারি গ্যালাক্সি দূরে সরে যাওয়ার, আমি তার ডিস্টেন্সটা আরামসে বের করে ফেলতে পারবো। এই মেথডটা বহু দূরে গ্যালাক্সির জন্য কাজে লাগে, যত দূর অব্দি আমরা দেখতে পাই, একদম অবজারভেবল ইউনিভার্স অব্দি। তো এই স্পিডটা কি করে মাপবে, অ্যাপারেন্ট স্পিডটা? সেটা মাপার একটা সহজ উপায় আছে, যেটা হচ্ছে যদি লো স্পিড হয় গ্যালাক্সিটা, মানে যদি মানে আলোর স্পিডে 20%-এর মধ্যে থাকে, তাহলে আমি রেড শিফট ইউজ করতে পারি। এটা আমরা জানি যে ডপলার রেড শিফট হয়, যে কোনো একটা অবজেক্ট যখন আমাদের থেকে দূরে সরে যায় তার আলোটা রেডের দিকে সরে যায়, এরকম ব্যাপার আছে। বাট এইটা হচ্ছে কসমোলজিক্যাল রেড শিফট, মানে জিনিসটা তো দূরে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি গোটা মহাকাশটাই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তো তার ফলে যে রেড শিফটটা তৈরি হচ্ছে ওটাকে আমরা বলছি কসমোলজিক্যাল রেড শিফট, যেটা আমরা মাপতে পারি, যেটা আমি ইকুয়েশনে জেড দিয়ে ডিনোট করেছি। এইটা যদি আমি মাপতে পারি রেড শিফট, তাহলে আমি আলোর মানে রেড শিফটটাকে আলোর স্পিড দিয়ে গুণ করলে আমি গ্যালাক্সিটার স্পিড পেয়ে যাবো। তাহলে জেড ইকুয়ালস v/c, মানে v হচ্ছে জেড ইন্টু c। ফলে আমি যদি রেড শিফটটা মেপে নিই তাহলে তাকে আলোর স্পিড দিয়ে গুণ করে আমি অ্যাপারেন্ট মানে রিসেশনের স্পিডটা পেয়ে যাবো, যে কত স্পিডে গ্যালাক্সিটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এবং সেটা ইউজ করে আগের স্লাইডে এই ফর্মুলায় বসিয়ে দিলেই আমি পেয়ে যাবো গ্যালাক্সিটার ডিস্টেন্স। এটার একটা এক্সাম্পল দেখা যাক। এই একটা গ্যালাক্সি রয়েছে, বিশাল বড় একটা নাম আর একটা সংখ্যা দিয়ে। এর রেড শিফটটা আমরা পেয়েছি 0.12। তাহলে এটা স্পিড অফ রিসেশন কত হবে না, একে আলোর বেগ দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো আসছে 3.6 × 10⁴ কিলোমিটার/সেকেন্ড। এত স্পিডও আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে একে আমি যদি 70 দিয়ে ভাগ করি তাহলে আমি ডিস্টেন্সটা পেয়ে যাবো ইন মেগাপারসেক। তাহলে ভি কে আমি 70 দিয়ে ভাগ করে পেলো 510 মেগাপারসেক। 1 মেগাপারসেক মানে 10⁶। তাহলে বহু দূরে একটা গ্যালাক্সি। তো এই হাবল-লামেটস লটা আমার আলটিমেট ওয়েপন, এটা একদম আমার চলে যাবে অবজারভেবল ইউনিভার্সের এন্ড অব্দি এটা ইউজ করে। তো এখানেই কি শেষ, আর কিছু নেই? তো মজার কথা হচ্ছে এটা আমি একটা সিম্পলিফাইড ভার্সন বললাম কসমিক ল্যাডারের। যদি কেউ উইকিপিডিয়া সার্চ করে কসমিক ল্যাডার, সেরকম একটা ছবি পাবে। এটাকে আর ল্যাডারের মতো দেখতে নেই, এটা স্পাইডারম্যানের জাল হয়ে গেছে। তো প্রচুর মেথড আছে। এই যে দাগগুলো আছে, এই দাগগুলো হচ্ছে ক্যালিব্রেশন লাইন। এই কাটা কাটা দাগগুলো হচ্ছে ক্যালিব্রেশন গুলো আনসার্টেন, মানে আমরা শিওর নই ক্যালিব্রেশনটা ঠিক হয়েছে নাকি। আর এই গোটা দাগগুলো হচ্ছে ক্যালিব্রেশনটা যেখানে সার্টেন, মানে ভালোভাবে ক্যালিব্রেট করা গেছে। আমরা এখানে সিফিট বলেছি, হাবল কনস্ট্যান্ট ইউজ করে বলেছি, আর লাইরি বলেছি,
ওগুলো এর থেকে নিচের গুলো আর নেই, থেকে নিচে যেগুলো প্যারালাক্স বা এগুলো এখানে নেই। ওগুলো ক্লাস্টার সিভিড আমরা ইউজ করেছি, এলএমসি তে সিভিড ইউজ করেছি, সুপারনোভা বলেছি, সুপারনোভা 1 এ। এছাড়া প্রচুর মেথড আছে আরো, প্ল্যানেটারি নেবুলা লুমিনোসিটি ফাংশন, গ্লোবুলার ক্লাস্টার লুমিনোসিটি ফাংশন, এরকম প্রচুর জিনিসপত্র আছে, বাট ওগুলোর মধ্যে আমরা যাব না, সহজ ছোটর মধ্যে আমরা ভাগ রাখছি। তো এখানেই আজকে শেষ করছি, ধন্যবাদ।